প্রিয় এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম শিক্ষার্থীবৃন্দ, আমরা সেন্টেন্স কমপ্লিটিং শুরু করেছিলাম বিগত দুটি ক্লাস আগে। আমাদের লক্ষ্য হচ্ছে ইংরেজি গ্রামারের প্রতিটা টপিক একেবারে চুলচেরা বিশ্লেষণ করে শেখা, যাতে এখান থেকে আমাদের ভবিষ্যতে যত গ্রামারের বিষয়গুলো আসবে সবই যেন আমরা ঠিক মতন পারি। ইভেন আমাদের এই এইচএসসি বা আলিম, দাখিল বা এসএসসি এগুলোর পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জবের প্রিপারেশন আসবে, তখনও যেন আমরা আমাদের এই জ্ঞানটা সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারি। সেই লক্ষ্য নিয়ে আমরা শুরু করেছি একেবারে একটি মেগা কোর্স। সেটি হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপারের উপরে কোর্স। তো এই কোর্সটি একেবারে এসএসসি থেকে এইচএসসি এবং পাশাপাশি আলিম, দাখিল যারা পড়ছেন সবাই দেখতে পারবেন, কারণ এটি কিন্তু আমাদের পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত একটি বিষয়। সো সেই ধারাবাহিক ক্লাসগুলোর ভিতরে আজকে আমরা আছি তার ৩ নম্বর ক্লাসে। আজকে আমরা সেন্টেন্স কমপ্লিটিং এর গত দুটি ক্লাসে যা পড়েছি এর পরের থেকে শেখার চেষ্টা করব। আজকে আমরা শিখব সেন্টেন্স কমপ্লিটিং করার সময় কন্ডিশনাল সেন্টেন্স যখন আসে, সেই কন্ডিশনাল সেন্টেন্সগুলো থেকে কিভাবে আমরা সেন্টেন্স কমপ্লিটিং করতে পারি। সো কন্ডিশনাল সেন্টেন্স খুবই খুবই ইম্পর্টেন্ট একটি টপিক ফর দ্য অ্যাডমিশন টেস্ট, ফর দ্য জব প্রিপারেশনস। ফলে আমরা যেন এখন থেকে সেই প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারি, যাতে পরবর্তীতে এইচএসসির পরে আমরা যখন অ্যাডমিশনের প্রিপারেশন নিব, আমরা যখন জবের প্রিপারেশন নিব ভবিষ্যতে, তখনও যেন এই জ্ঞানটি সম্পূর্ণরূপে সেখানে ব্যবহার করা যায়। সো আমাদের আজকের সেন্টেন্স কমপ্লিটিং এর মূল বিষয় হলো কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে কিভাবে সেন্টেন্স কমপ্লিটিং করতে হয়। সো প্রথমত কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা আসলে কি বুঝি? কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা একেবারে সহজভাবে বললে বুঝি শর্তমূলক বাক্য। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের বাংলা হলো শর্তমূলক বাক্য। তাহলে শর্তমূলক বাক্য বলতে আমরা কি বুঝি? শর্তমূলক বাক্য বলতে বুঝি এমন একটি বাক্য যেখানে শর্ত থাকবে এবং সেই শর্তটা পূরণ হলে ফলাফল কি হবে সেটা থাকবে। তার মানে কন্ডিশনাল সেন্টেন্সের দুটি অংশ, একটি অংশ হচ্ছে শর্ত এবং আরেকটি অংশ হচ্ছে সেই শর্তটা পূরণ হলে কোন ফলাফলটা পাওয়া যাবে বা যেত সেইটা। অর্থাৎ দুটি অংশ থাকে, একটা হলো শর্ত এবং আরেকটি হলো ফলাফল। এই দুইটার কম্বিনেশনে তৈরি হয় একটা কন্ডিশনাল সেন্টেন্স। তো এখন এই শর্ত এবং ফলাফল অংশটা দেখতে কেমন হয়? দেখতে অনেকটা এরকমের হয়। একটা ইফ থাকে, অনেক সময় ইফের ছাড়াও আনলেস থাকতে পারে, ইফ ছাড়া আনলেস ছাড়া থাকতে পারে প্রোভাইডেড দ্যাট, এগুলো কথা আসবে। বাট আমরা যদি খুবই বেসিক ভাবে চিন্তা করি, তাহলে একটা কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু এরকম একটা গঠন নিয়ে আসতে পারে। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে এই যে প্রথম যে অংশটা আছে, এই অংশটাই হলো শর্ত অংশ, যেটা মূলত একটি সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু ইফ হলো একটি ক্লজ মার্কার, তাহলে এই শর্ত অংশটা হবে একটা সাবঅর্ডিনেট ক্লজ। যে কথা একটু আগেই বলেছি সেটা হচ্ছে এই ইফের জায়গায় ইফ না হয়ে হতে পারে প্রোভাইডেড, অথবা হতে পারে প্রোভাইডেড দ্যাট, হতে পারে প্রোভাইডিং, অথবা হতে পারে প্রোভাইডিং দ্যাট। এই যে এখানে যে জিনিসগুলোর কথা বললাম, প্রোভাইডেড মানেও যদি, প্রোভাইডেড দ্যাট মানেও যদি, প্রোভাইডিং মানেও যদি, প্রোভাইডিং দ্যাট মানেও কিন্তু যদি, মানে ইফ এর সমার্থক শব্দ হলো এরা। অর্থাৎ এই অংশটা আমাদের শর্ত প্রকাশ করবে। অপরদিকে এই পাশে যে অংশটা দেখা যাচ্ছে, এই যে অংশটা, এটা কিন্তু প্রকাশ করবে হচ্ছে ফলাফল। অর্থাৎ এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ, প্রকাশ করবে ফলাফল। বাক্যটা ঠিক এইভাবে না এসে একটু ঘুরায় আসতে পারে। কেমন করে? এই যে পাশের অংশটা, এই অংশটা এখন এখান থেকে এখানে চলে আসলো, তার মানে বোঝাই যাচ্ছে এটা ছিল আমাদের প্রিন্সিপাল ক্লজ এবং এটা হচ্ছে ফলাফল প্রকাশ করেছিল। এবার বাক্যের গঠনটা একটু ঘুরে গেল, কোনো সমস্যা নাই, বাকি সবকিছুই ঠিক থাকবে, অর্থ ঠিক থাকবে, খালি অবস্থানটা চেঞ্জ হয়েছে। তো আমাদের এখন প্রথমে থাকবে হচ্ছে হলো ফলাফল। আর এরপরে এই যে ইফ এসে গেছে, তাহলে এখান থেকে পরের অংশটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এইটা প্রকাশ করবে হচ্ছে শর্ত। কোন অংশটা কোথায় আছে, মানে শর্ত শুরুতে নাকি শেষে, অথবা ফলাফল শুরুতে নাকি শেষে, এটা কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে কোনটা শর্ত কোনটা হলো ফলাফল। কারণ আমাদেরকে যখন সেন্টেন্স কমপ্লিট করতে বলা হবে, হয়তোবা শর্ত দেওয়া থাকবে প্রশ্নে, ফলাফল চাওয়া হবে, অথবা ফলাফল দেওয়া থাকবে প্রশ্নে, আমাদের কাছে শর্ত চাওয়া হবে। যেটাই চাওয়া হোক না কেন, যেখানেই সেটা বসুক না কেন, আমাকে পারফেক্টলি সেটাই বসাতে হবে। শর্ত চাইলে শর্ত বসাতে হবে, ফলাফল চাইলে ফলাফল বসাতে হবে। তাই কোন অংশটা কোথায় আছে এটা কিন্তু মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। যদিও এটা খুবই বেসিক টাইপের কথা, আমি জানি অনেকেই এটা মনে রাখতে পারবে, তবে যদি কেউ উইক হয়ে থাকে তাহলে কিন্তু এই বিষয়টা তাদের মাথায় একেবারে গেঁথে নিতে হবে, কারণ শর্ত কোথায় আর ফলাফল কোথায় সেই কারণে। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে শর্ত এবং ফলাফল ছাড়া অনেক সময় কন্ডিশনাল সেন্টেন্সগুলোতে দেখা যায় আরো কোনো ক্লজ চলে এসেছে। শর্তও না এটা,
ফলাফলও না, এক্সট্রা কোনো ক্লজ দেওয়া থাকে। এই জায়গাটায় এক্সট্রা কোনো ক্লজ যদি চলে আসে, শর্ত ফলাফল ছাড়া এক্সট্রা অতিরিক্তভাবে কোনো ক্লজ যদি ঢুকিয়ে দেওয়া হয় সেখানে, তাহলে এই ক্লজে কোন টেন্সে আছে, কি বলা হয়েছে, এইগুলো কিন্তু শর্ত আর ফলাফলের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। অর্থাৎ শর্ত এবং ফলাফলের মধ্যে যে টেন্সগত সম্পর্ক আছে, শর্ত এবং ফলাফলের ভিতরে অর্থগত যে সম্পর্ক আছে, সেখানে এক্সট্রা সেন্টেন্সের কোনো প্রভাব থাকবে না। এক্সট্রা সেন্টেন্স দেওয়াই হয় স্টুডেন্টকে কিছুটা বিভ্রান্ত করার জন্য, যাতে স্টুডেন্ট ওইটাকে দেখে ভুল বুঝে অন্য কোনো উত্তর লিখে ফেলে। ফলে এই এক্সট্রা সেন্টেন্স সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে এই এক্সট্রা সেন্টেন্স খুবই কম কম আসে, হঠাৎ দু একটা এক্সট্রা ক্লজ ঢুকাই দেয়, খুবই কম কম। কিন্তু যখন ভর্তি পরীক্ষা জবের প্রিপারেশনে যাওয়া যায়, এই বেশিরভাগ ক্ষেত্রে এরকম একটা এক্সট্রা ক্লজ ঢুকিয়ে পরীক্ষার্থীকে কিছুটা বিভ্রান্ত করার একটা প্রয়াস লক্ষ্য করা যায়। ওকে, সো এখন কথা হলো আমরা চলে যাব এরপরে বেসিক যে কথাগুলো আমরা শিখছি কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে। তাহলে সেই ক্ষেত্রে এই কন্ডিশনাল সেন্টেন্সের মৌলিক আর কোন কোন বিষয় জানতে হবে। মৌলিক বিষয়গুলোর ভিতরে এই যে একটা গঠন আমরা দেখতে পাচ্ছি, শর্ত এবং ফলাফলের গঠন। এখানে শর্ত অংশ ফলাফল অংশ দুইটাই যেহেতু ক্লজ, তাহলে এখানেও সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, এখানেও কিন্তু সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। উল্টাভাবে যদি আসে তাহলে এখানেও সাবজেক্ট ফাইনাইট ভার্ব, ওখানেও কিন্তু কি থাকবে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। তো এখন কথা হলো এই যে শর্ত এবং ফলাফলের কোনটা প্রশ্নে দেওয়া হয়েছে, শর্ত দেওয়া হয়েছে নাকি ফলাফল দেওয়া হয়েছে, এইটা আমাদের প্রথমত ফাইন্ড আউট করতে হবে। আমরা তো প্রথমে ধরেই নিব যে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কিভাবে দেখবো? ওই যে ইফ দেখে বুঝবো, আনলেস দেখে বুঝবো, প্রোভাইডেড দেখে বুঝবো, এটা তো বুঝলামই। বোঝার পরপরই আমাদের কাজ হলো এই বাক্যটিতে কোনটা দেওয়া আছে আর কোনটা আমার কাছ থেকে চাওয়া হয়েছে। শর্ত দেওয়া আছে, ফলাফল চাওয়া হয়েছে, নাকি ফলাফল দেওয়া আছে, শর্ত চাওয়া হয়েছে, সেইটা আমাকে প্রথম ডিসিশন নিতে হবে, বাক্যের গঠন যেমনই থাক না কেন। ডিসিশন নেওয়ার পরপরই আমাদের কাজ হলো বাংলায় এই মনের ভাবটা প্রকাশ করতে হবে। ধরি আমার কাছে শর্ত চাওয়া হয়েছে, তাহলে আমাকে ভাবতে হবে এই ফলাফলটা পাইতে হলে কোন শর্তটা পূরণ করতে হবে। অথবা ধরি আমার কাছে শর্ত দেওয়া আছে, ফলাফল চাওয়া হয়েছে, তাহলে আমাকে বলতে হবে এই শর্তটা পূরণ হলে কোন ফলাফল পাওয়া যাবে। এই যে শর্ত বের করতেছি, কখনো বা ফলাফল বের করতেছি, এই কাজটা করতে যে অবশ্যই এক্সট্রা সেন্টেন্সের উপরে ডিপেন্ড করতে হবে, এক্সট্রা সেন্টেন্সের তথ্যটা মাথায় নিতে হবে। তার কারণ এক্সট্রা সেন্টেন্স যেটা দেওয়া থাকে সেন্টেন্স কমপ্লিটিং এ, সেটা কিন্তু অহেতুক দেওয়া থাকে না। আশা করি বুঝতেই পারতেছি। বিগত দুটি ক্লাস সহ আজকের ক্লাসেও কিন্তু আমি বারবার এই কথাটা বলছি যে এক্সট্রা সেন্টেন্সটা কিন্তু অবশ্যই বিশেষ গুরুত্ব বহন করে। ওই সেন্টেন্সের তথ্য অনুসারে আমাকে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। তো যেহেতু কন্ডিশনাল সেন্টেন্সে আমি হয়তোবা শর্ত লিখব অথবা হয়তোবা ফলাফল লিখব, কোন শর্ত লিখব কোন ফলাফল লিখব, সেখানে কিন্তু অবশ্যই এক্সট্রা সেন্টেন্সের একটা ব্যাপক ভূমিকা থাকবে। এরপরের কাজ হচ্ছে সেই যে কোশ্চেনে দেওয়া আছে শর্ত অথবা কোশ্চেনে দেওয়া আছে ফলাফল, সেই শর্ত বা ফলাফল যেটি প্রশ্নে দেওয়া আছে সেইটা কোন টেন্সে লেখা আছে, সেই টেন্সের উপরে ভিত্তি করে যেটা আমি লিখব সেটা কোন টেন্সে লিখব, সেটার গঠন কি হবে সেইটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম কাজ হলো কোশ্চেনে দেওয়া আছে কোনটা দেখা, লিখতে হবে কোনটা সেটা বের করা, যেটা লিখতে হবে সেটা বাংলায় মনের ভাব প্রকাশ করে কি লিখবো সেটা বের করা। তারপরের কাজ হচ্ছে যেটা দেওয়া আছে কোশ্চেনে সেটার টেন্স দেখে যেটা আমি লিখব সেটার টেন্স কি হবে সেটা নির্ণয় করা, এন্ড সর্বশেষ নিয়ম অনুসারে আমরা সেন্টেন্স কমপ্লিটিং উত্তরপত্রে যেভাবে লিখি ঠিক সেইভাবে নিয়ম মেনে খাতায় লিখে ফেলা। এই হচ্ছে আমাদের বেসিক কাজ আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্স থেকে সেন্টেন্স কমপ্লিটিং করব তখনকার। এখন কথা হলো যে আমরা একটা কোশ্চেন যখন পেয়ে যাব তখন কোন টেন্সে হবে এই টেন্সটা কিভাবে নির্ণয় করব, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের যে টেন্সের বিষয়টা সেটা কিভাবে নির্ণয় করা হয় সেটা লক্ষ্য করি। আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের দুটি অংশ শর্ত এবং ফলাফল। শুরুতে শর্ত বা ফলাফল কেউ থাকতে পারে, একটা শুরুতে থাকলে অপরটা পরে থাকবে, এটা জানা কথা। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যে শর্ত এবং ফলাফলের মধ্যে টেন্সগত একটা ফিক্সড রিলেশন আছে। অর্থাৎ শর্তে কোন টেন্স হলে ফলাফলটা কোন টেন্সে লিখতে হবে, অথবা ফলাফলে কোন টেন্স থাকলে শর্তটা কোন টেন্সে লিখতে হবে, এই সম্পর্কটা ফিক্সড করা আছে। এটাই হলো আমাদের মনে রাখার বিষয়, বা সহজভাবে বললে মুখস্থ রাখার বিষয়, যে শর্তে কোন টেন্স থাকলে ফলাফলে কোন টেন্স হবে, ফলাফলে কোন টেন্স থাকলে শর্তে কোন টেন্স হবে। এই জিনিসটা আমরা কিন্তু শিখি এরকম বিভিন্ন নামে, ফার্স্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, কখনো সেকেন্ড কন্ডিশনাল বা কখনো থার্ড কন্ডিশনাল, এরকম নামেই কিন্তু আমরা শিখে থাকি যে কোনটা কোন টেন্সে হবে। যেমন ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে শর্ত এবং ফলাফলের মধ্যে যেই যেই টেন্স ব্যবহার হবে, সেকেন্ড কন্ডিশনাল হলে কিন্তু সেই টেন্স ব্যবহার হবে না।
আবার থার্ড কন্ডিশনাল হলে কিন্তু ভিন্ন একটা টেন্স ব্যবহার হবে। আসলে এই জিনিসটা আমাদের মুখস্থ রাখা লাগে, কোন অংশে কোন কন্ডিশনাল। তবে মনে রাখতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মুখস্থ করলেই হবে না, এটা আগে বুঝে নিতে হবে। বোঝার পরে এই টেন্সগত রিলেশনটা একেবারে ঠোঁটের ডগায় মুখস্থ আকারে রাখতে হবে। কারণ কন্ডিশনাল সেন্টেন্স সারা জীবন প্রয়োজন হবে, যখন যেখানে যাই না কেন, ফ্রি হ্যান্ডে লিখি না কেন, অথবা কোনো একটা পরীক্ষায় অংশগ্রহণ করি না কেন, কন্ডিশনাল সেন্টেন্সের গুরুত্ব চরম চরম এবং চরম, তিন সত্যির মতন সত্যি কথা। ওকে, এখন কথা হলো এই যে 3 রকমের বা 4 রকমের কন্ডিশনাল সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, এইগুলো শিখলেই কিন্তু আমরা টেন্সগত সম্পর্ক শিখব। আর সকল সময় মনে রাখতে হবে শর্ত ফলাফল, শর্ত ফলাফল অথবা ফলাফল শর্ত, যা দেওয়া আছে অপরটা বের করতে হবে। লেখার সময় টেন্সটা এইগুলো অনুসারে লিখতে হবে। সো আমরা টেন্স রিলেশন শিখতে চাই, কন্ডিশনাল সেন্টেন্সের টেন্সগত রিলেশনটা কিভাবে নির্ধারিত হয়। ওকে, তাহলে আমাদের প্রথমটা হলো হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তাহলে এই যে ফার্স্ট কন্ডিশনাল বলতে আমরা আসলে কি বুঝি? ফার্স্ট কন্ডিশনাল বলতে আমরা আসলে বুঝি এমন একটা কন্ডিশনাল সেন্টেন্স যার শর্তটা হবে প্রেজেন্ট ইনডেফিনিটে আর ফলাফলটা হবে ফিউচার ইনডেফিনিটে। আমি আবারও বলতেছি, ফার্স্ট কন্ডিশনাল মানে আমরা বুঝি শর্তটা হবে প্রেজেন্ট ইনডেফিনিটে আর ফলাফলটা হবে কিসে? ফিউচার ইনডেফিনিটে। এটা ঘুরে যেতে পারে, প্রথমে ফলাফল আসতে পারে ফিউচার ইনডেফিনিটে, পরে শর্ত আসতে পারে প্রেজেন্ট ইনডেফিনিটে। অর্থাৎ এটা ঘুরে গেলেও কোনো সমস্যা নেই, কথা একটাই, শর্ত থাকবে প্রেজেন্ট ইনডেফিনিটে আর ফলাফল থাকবে ফিউচার ইনডেফিনিটে। এখন প্রশ্ন হলো এই প্রেজেন্ট ইনডেফিনিট বলতে আমরা কি বুঝি, সেটার গঠনটা কেমন? ওকে, আমরা রাইট ফর্ম অফ ভার্ব যখন ভবিষ্যতে শিখব তখন টেন্সগত সবগুলো বিষয় কিন্তু আমরা ক্লিয়ার হব। যদিও আমরা এই ক্লাসে টেন্সের বিষয়টা ক্লিয়ার হচ্ছি না, তবে যারা একটু উইক থাকবে তারা অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাসগুলোতে এই টেন্সের বিষয়টা যথেষ্ট পরিমাণে ক্লিয়ার করে বোঝানো হয়েছে, সেটা দেখে আসতে হবে। ফলে আমরা এখন চলে আসি সাধারণভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠনটা কেমন হয়, মানে বাক্যটা কিভাবে সাজানো থাকে, কোন ওয়ার্ডটা কোন ফর্মে থাকে। ওকে, তাহলে শর্তটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট, তার মানে হচ্ছে যথারীতি প্রথমে আসবে কি? প্রথমে আসবে কিন্তু ক্লজ মার্কার। এই ক্লজ মার্কারের পরে আসবে হলো সাবজেক্ট এবং তারপরে ভার্বের এই যে 3টা ফর্ম আসবে। হয় সেটা ওয়ান ফর্ম হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা বি ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম, আর এস বা ইএস হবে সাবজেক্টটা যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এছাড়া সকল সময় ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। সো যদি আমরা এইটুকু মনে রাখি তাহলেই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন আমাদের হয়ে গেল। এর বেশি আর জানার প্রয়োজন নাই। বি ভার্ব ইউজ করলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবো, শুধু বি ভার্ব, অনলি বি ভার্ব। আর যদি কোনো একটা সাবজেক্ট থাকে যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেটা হবে হচ্ছে এস বা ইএস এ ভার্বটা। আর এছাড়া সকল সময় প্রেজেন্ট ইনডেফিনিটে বাক্যে যেটা মেইন ভার্ব, বাক্যে যেটা প্রিন্সিপাল ভার্ব, সেটা কিন্তু সবসময় বেস ফর্মে থাকবে। সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিটের গঠন। তাহলে ফিউচার ইনডেফিনিটের গঠন কোনটা? ফিউচার ইনডেফিনিটের গঠন হচ্ছে সাবজেক্ট আসবে কমার পরে, অবশ্যই কমার পরে, অবশ্যই, তার কারণ আমরা জানি ফলাফল অংশটা আসবে হচ্ছে, ফলাফল অংশটা আসবে হচ্ছে কমার পরে। তাহলে কমার পরে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে শ্যাল বা উইলের কেউ একজন আসবে। আমরা জানি শ্যালটা এখন আর ব্যবহার হয় না, এটা এখন বিলুপ্তের পথে, অবসোলিউট হয়ে গেছে। ফলে আমরা এখন বেশিরভাগ ক্ষেত্রে উইলই ব্যবহার করি। সো উইল ব্যবহার করব এবং তারপরে ভার্বের একটা বেস ফর্ম দিব। তাহলে শর্ত হলো প্রেজেন্ট ইনডেফিনিট আর ফলাফল হলো ফিউচার ইনডেফিনিট। তাহলে ফিউচার ইনডেফিনিটে কি হয়? সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইলের যে কোনো একটা, তবে আমরা এখন উইলটাই বেশি ব্যবহার করি, সো উইলটাই ইউজ করব। উইলের পরে ভার্বের কোন ফর্ম দিব? বেস ফর্ম দিব। এই হলো আমাদের বেসিক ফার্স্ট কন্ডিশনালের কথা। তবে এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ফলাফল অংশটা, এই যে ফলাফল অংশটা, এখানে কিন্তু কোনো একটা মোডাল ইউজ করা যেতে পারে। মোডাল মানে ক্যান ইউজ করা যেতে পারে, মে ইউজ করা যেতে পারে, শুড ইউজ করা যেতে পারে, মাস্ট ইউজ করা যেতে পারে। অনেকে এই শুডটাকে সেকেন্ড কন্ডিশনাল মনে করে, এটা একটা ভুল ধারণা। শুড কিন্তু ফার্স্ট কন্ডিশনাল। যদি কেউ লিখেও থাকে এটা ভুল করে লেখে, সে জানে না আসলে শুড কিন্তু একটা প্রেজেন্ট টেন্স। ফলে ফলাফল অংশে আমরা কিন্তু মোডাল ব্যবহার করতেই পারি। কিভাবে মোডাল ইউজ করতে পারি? এই যে ফলাফল অংশটাই কমার পরে সেখানে শ্যাল উইল না লিখে আমি ক্যান বসাতে পারি, সেখানে মে বসাতে পারি, সেখানে মাস্ট বসাতে পারি, সেখানে শুড বসাতে পারি, অবশ্যই অর্থ অনুসারে। অর্থ অনুসারে কেন? কারণ আমরা জানি এই যে ক্যান নামের যে জিনিসটা সেটা কিন্তু সামর্থ্য প্রকাশ করে, আবার মে নামের যে জিনিসটা এটা সম্ভাবনা প্রকাশ করে, মাস্ট নামের যে জিনিসটা সেটা অবশ্যই হবে এমনটা প্রকাশ করে, আর শুড হচ্ছে উচিত অর্থ দেয়। এইভাবে আমরা যদি বাংলা করে মনের ভাব প্রকাশের সময় আমি যদি বলতে চাই যে সে কাজটা পারে অথবা পারবে, ক্যান বা কুড ইউজ করার প্রশ্ন চলে আসে, তখন ফার্স্ট কন্ডিশনালে আমরা ক্যান ব্যবহার করব।
যদি বলি সম্ভাবনা আছে কাজটি করার তাহলে মে ব্যবহার করব, যদি বলি অবশ্যই করবে তাহলে মাস্ট ব্যবহার করব, আর যদি বলি করা উচিত তাহলে আমরা সেখানে শুড ব্যবহার করব। অর্থাৎ ফার্স্ট কন্ডিশনালে ফলাফল অংশটায়, বি কেয়ারফুল, ফার্স্ট কন্ডিশনালের ফলাফল অংশটায় আমরা আমাদের প্রয়োজন অনুসারে কোনো একটি মোডাল কিন্তু ব্যবহার করতেই পারি। সো একটা কোশ্চেন এক্সাম্পল দেখি আসলে, হি কামস হেয়ার, এইটা হলো আমাদের শর্ত, কারণ এটা ইফ এর সাথে আছে, অর্থাৎ যদি সে এখানে আসে, এই আসার ফলাফলটা কি হবে? ফলাফল হচ্ছে আমি তাকে সাহায্য করব, অর্থাৎ তখন হবে ইফ হি কামস হেয়ার আই উইল হেল্প হিম। আমি আগেই বলেছি আমরা এখন শ্যালটা ওইভাবে ব্যবহার করি না, আমরা উইলটাই এখন বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি, সেজন্য আমরা এখানে শ্যাল না দিয়ে উইল দেওয়ার চেষ্টা করেছি। এবার ফার্স্ট কন্ডিশনালের আরেকটা বিশেষ ঘটনা আছে যেটাকে আমরা জিরো কন্ডিশনাল নামে জেনে থাকি। মনে রাখতে হবে জিরো কন্ডিশনাল কিন্তু সম্পূর্ণ আলাদা কোনো কন্ডিশনাল সেন্টেন্স না, বরং এটা একটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের ব্যতিক্রম বা বিশেষ ব্যবহার। প্রশ্ন হচ্ছে কেন এটা ফার্স্ট কন্ডিশনালের বিশেষ ব্যবহার? তার মূল কারণ হলো জিরো কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্সের রুল মেনে হয় নাই, বরং টেন্সের একটা নিয়ম অনুসারে ফার্স্ট কন্ডিশনালের ফিউচারে লিখতে পারি নাই, ফলে সেটা জিরো হয়ে গেছে, অর্থাৎ প্রেজেন্ট হয়ে গেছে। এই কথাটুকু মাথায় রাখতে হবে। এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা, কেন জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনালের বিশেষ একটা ব্যবহার, এগুলো আবার ভর্তি বা জবের প্রিপারেশনে শেখানো হয়, আমরা সেইখানে এটা নিয়ে আলোচনা করব। আপাতত আমাদের কাজ হলো সেন্টেন্স কমপ্লিট করা। তো জিরো কন্ডিশনাল কোনটা? যদি কখনো এরকম হয় যে একটা সেন্টেন্সের শর্ত অংশ এবং ফলাফল অংশ পুরো সেন্টেন্সটা একসাথে মিলে চিরন্তন সত্য প্রকাশ করেছে, অথবা পুরো সেন্টেন্স একসাথে মিলে বৈজ্ঞানিক সত্য প্রকাশ করেছে, যদি এরকম হয়, বাক্য কিভাবে সাজানো হয়েছে এটা বিষয় না, বাক্য কিভাবে লেখা হয়েছে এটা বিষয় না, পুরো সেন্টেন্সটা কিন্তু চিরন্তন সত্য বোঝাচ্ছে, পুরো সেন্টেন্সটা কিন্তু একটা বৈজ্ঞানিক সত্য বোঝাচ্ছে, তখন আমরা জানি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এগুলো কিন্তু সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। কোথায় বলা আছে এটা? টেন্সের রুলে, টেন্সের নিয়ম অনুসারে এটা কোন টেন্সে লিখতে হয়? চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, প্রেজেন্ট ইনডিফিনিটে। তাহলে এইখানে ফলাফল অংশটা আমরা চাইলেই কিন্তু এখন আর ফিউচারে ইনডিফিনিটে লিখতে পারছি না, তার কারণ এই পুরো বাক্যটা একটা বৈজ্ঞানিক সত্য, পুরো বাক্যটা একটা চিরন্তন সত্য। তখন আমরা ফলাফল অংশটা ফিউচার ইনডিফিনিটে না লিখে আমরা লিখি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে। তার মানে ঘটনাটা দাঁড়ালো কি? ঘটনাটা দাঁড়ালো শর্ত অংশও প্রেজেন্ট ইনডেফিনিট, ফলাফল অংশও প্রেজেন্ট ইনডেফিনিট। অর্থাৎ তখন এরকম হয় ইফ, এরপরে শর্তটা প্রেজেন্ট ইনডেফিনিট, তারপরে ফলাফলটাও প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, সেই কথাটা এখানে লেখা আছে, আশা করি বুঝতে পারতেছি আমরা যে ইফের সাথে শর্তটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট হবে, এবং তারপরে ফলাফলটাও কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। ফলাফলটা শেষেও থাকতে পারে, শুরুতেও থাকতে পারে, এটা কোনো বিষয় না, কিন্তু শর্ত তো এমনিতেই প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, কারণ ফার্স্ট কন্ডিশনালের বৈশিষ্ট্যই হলো শর্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিটে থাকবে। এখানে পরিবর্তনটা কোথায়? এখানে পরিবর্তনটা হলো ফলাফলটা ফিউচারে হচ্ছে না। কেন? তার কারণ এই পুরো বাক্যটা একটা বৈজ্ঞানিক সত্য, এই পুরো বাক্যটা একটা চিরন্তন সত্য, ফলে চাইলেই আমি সেখানে ফিউচারে লিখতে পারি না। এই জন্য আমরা কিন্তু এই অংশগুলোতে প্রেজেন্ট ইনডিফিনিট লিখে দিই। এখানে একটা এক্সাম্পল রাখা হয়েছে, ইফ ওয়াটার ইজ ফ্রিজড, যদি পানিকে ঠান্ডা করা হয় অ্যাট 0°C, অর্থাৎ পানিকে 0°C আমি কি করব? ঠান্ডা করব, তাহলে ইট বিকামস সলিড, এটা কঠিন হয়ে যাবে, অথবা ইট বিকামস আইস, এটা বরফ হয়ে যাবে। বোঝাই যাচ্ছে এই যে অংশটা, এটা কিন্তু ইট উইল বিকাম হওয়া উচিত ছিল, ইট উইল বিকাম না দিয়ে ইট বিকামস কেন হলো? কারণ এখানে যা বলা হয়েছে এটা একটা বৈজ্ঞানিক সত্য, আর বৈজ্ঞানিক সত্যের ক্ষেত্রে এখানে কিন্তু ফিউচার টেন্স হবে না, এখানে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে বলে রাখি এই বিষয়টা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করার বিষয় আছে, ভর্তি পরীক্ষা, জবের প্রিপারেশন, ওই সময় কিন্তু এই সম্পর্কে অনেক বিস্তারিত জানতে হবে, যেটা আমি ভর্তি পরীক্ষা বা জবের ব্যাচগুলোতে বা জবের কোর্সগুলোতে শেখানোর চেষ্টা করে থাকি। আপাতত এখানে এইটুকু জানলে আমাদের চলবে। এখন কথা হলো এই যে জিরো কন্ডিশনাল যে আমরা শিখলাম, এই ক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় বিবেচনা রাখতে হবে, একটা বিষয় মাথায় রাখতে হবে। আমরা অনেকেই এই জিনিসটা ভুল করে ফেলি, অনেকেই পরীক্ষার হলে যেয়ে তালগোল পাকাই ফেলি। এই বিষয়টা যেটা আমি এখন বলবো সেটা হচ্ছে জিরো কন্ডিশনালের ক্ষেত্রে শর্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট, ফলাফল অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, এটা ঠিক আছে, শর্ত প্রেজেন্ট ইনডিফিনিট, ফলাফলও প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু অনেক সময় দেখা যায় কোনো একটা সেন্টেন্সে ফলাফল দেওয়া আছে, কি দেওয়া আছে? ফলাফল। এখন সেই ফলাফলটা ফিউচারে না দিয়ে ফলাফলটা দেওয়া আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, অথবা ফলাফলটা দেওয়া আছে মোডাল অক্সিলারি দিয়ে, যে ক্যান দিয়ে দেওয়া আছে, অথবা মে দিয়ে দেওয়া আছে, অথবা মাস্ট দিয়ে দেওয়া আছে।
তখন জনগণ গবেষণা করা শুরু করে এটা কি আসলে বৈজ্ঞানিক সত্য কিনা, এটা কি চিরন্তন সত্য কিনা। ভাই, এই গবেষণা করার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ ফলাফল অংশটি যদি ফিউচার হয় অথবা ফলাফল অংশটি যদি প্রেজেন্ট হয়, দুই ক্ষেত্রেই কিন্তু শর্ত অংশটা হবে প্রেজেন্ট ইনডেফিনিটে। আমি আবারও বলতেছি, ফলাফল অংশটা যদি প্রেজেন্ট হয় অথবা ফলাফল অংশটা যদি ফিউচার হয়, দুই ক্ষেত্রেই কিন্তু শর্ত অংশটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। তার মানে আমার এখানে বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য এগুলো প্রকাশ করতেছে কিনা ভাবার প্রয়োজন নাই। আমরা সরাসরি বলে ফেলবো ফলাফলটি ফিউচারে আছে, তাহলে শর্ত প্রেজেন্ট ইনডেফিনিট। ফলাফলটি প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, শর্তটি প্রেজেন্ট ইনডেফিনিট। মানে শর্ত সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট হবে যদি ফলাফলটা ফিউচার ইনডেফিনিটে থাকে অথবা ফলাফলটি প্রেজেন্ট ইনডেফিনিটে থাকে। এই ক্ষেত্রে বৈজ্ঞানিক সত্য কিনা এই সমস্ত বিষয়ে আমরা গবেষণা করে দেখব না। তাহলে এখন যদি একটা এক্সাম্পল দেখি তাহলে কি হয় দেখা যাক। আই শুড হেল্প হিম ইফ শূন্যস্থান। এখন এইখানে যেহেতু আমাদের একটা মোডাল ভার্ব দেওয়া আছে অলরেডি, তাহলে আমরা কিন্তু বুঝতেই পারতেছি এটা ফার্স্ট কন্ডিশনের ভিতরে যাওয়া ছাড়া আমাদের হাতে কোনো বিকল্প নেই। তার মানে আমি এখানে চাইলেই কিন্তু অন্য কোনো টেন্স লিখতে পারবো না। আমাদের হাতে একটাই সুযোগ আছে প্রেজেন্ট ইনডেফিনিট লেখার। তো আমরা লেখার সময় কি লিখবো? লেখার সময় লিখবো এ পুর ম্যান কামস টু সিক হেল্প। অর্থাৎ যদি একজন গরিব মানুষ সাহায্য খুঁজতে আসে তাহলে আই শুড হেল্প হিম, আমার উচিত তাকে সাহায্য করা। আমার মনে হয় কথাটা বুঝাইতে পারছি যে মনে রাখতে হবে শর্ত যদি প্রেজেন্ট ইনডেফিনিটে হয়, ফলাফল লেখার সময় বিবেচনা করব যে চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য আছে কিনা। কিন্তু যদি ফলাফল প্রেজেন্ট ইনডেফিনিটে দেওয়া থাকে তাহলে শর্ত লেখার সময় কোনো বিবেচনার দরকার নাই, শর্ত সবসময়ই প্রেজেন্ট ইনডেফিনিটে হবে। এবার আমাদের কাজ হচ্ছে রিয়েল বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করে দেখা যে কেমন কোশ্চেন প্রশ্নে সেট করা হয়। সো প্রথম কোশ্চেনটা লক্ষ্য করি, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023-এর কোশ্চেন। প্রসপারিটি ডাজ নট কাম টু ওয়ানস লাইফ অটোমেটিক্যালি। উন্নতি ডাজ নট কাম আসে না ইন ওয়ানস লাইফ, একজনের জীবনে আসে না অটোমেটিক্যালি, একা একা আসে না। তাহলে উন্নয়ন একজন মানুষের জীবনে একা একা আসে না। ইফ শূন্যস্থান ইউ কান্ট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এই যে যেটা দেওয়া আছে ইউ কান্ট প্রসপার ইন লাইফ, এইটা কিন্তু আমাদের ফলাফল দেওয়া আছে। তাহলে আমাদেরকে বের করতে হবে কোন শর্তটি পূরণ হলে, শর্তটা কি হবে, কোন শর্তটা পূরণ হলে ইউ কান্ট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারবে না, কোন শর্তটা পূরণ হলে। তো এখন প্রশ্ন হচ্ছে যদি এখানে বলা আছে যে উন্নতি কিন্তু একা একা আসে না, অটোমেটিক্যালি আসে না, তার মানে যদি তুমি চেষ্টা না করো তাহলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। যদি তুমি চেষ্টা না করো, যেহেতু বলা হয়েছে তুমি উন্নতি করতে পারবে না, তাহলে তুমি চেষ্টা না করো, তাহলে ইউ দেওয়া আছে, ইউ তুমি চেষ্টা না করো। এই যে বাংলায় লেখা শেষ, এবার আমার কাজ হচ্ছে ইংরেজিতে এটাকে লিখতে হবে, তখন আমার লাগবে টেন্স। তো যেহেতু এটা কান্ট প্রসপার বোঝা যাচ্ছে এটা ফার্স্ট কন্ডিশনাল, তাহলে আমাকে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ইফ, এটা তো কোশ্চেনে দেওয়াই আছে, ইউ ডোন্ট ওয়ান্ট টু সাকসিড। আশা করি আমি বুঝাতে পারছি যে বিষয়টা কি দাঁড়াচ্ছে। বিষয়টা দাঁড়াচ্ছে হলো যে যদি তুমি সফল হতে না চাও তাহলে তুমি কখনোই জীবনে উন্নতি করতে পারবে না। মানে তোমাকে জীবনে সফল হওয়ার চাইতে হবে, সফল হতে চাইতে তখন তুমি জীবনে উন্নতি করতে পারবে। সো এই হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালের কোশ্চেনটা। এখানে অনেক কিছু হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, বাট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, এটা হলো বড় কথা। পরেরটা চলে আসি। পরের কোশ্চেনটা হচ্ছে, এটাও বোর্ড কোশ্চেন এবং এটা ঢাকা বোর্ড 2023-এর কোশ্চেন। এ স্টুডেন্ট শুড নট মেমোরাইজ এনি আনসার ব্লাইন্ডলি। অর্থাৎ একজন স্টুডেন্টের উচিত নয় মুখস্থ করা যে কোনো উত্তর ব্লাইন্ডলি, অন্ধভাবে কোনো উত্তরই মুখস্থ করা উচিত নয়। ইফ হি মেমোরাইজেস দ্য আনসার, যদি সে মুখস্থ করে উত্তরটি উইদাউট নোয়িং দ্য মিনিং, অর্থ না বুঝে বা অর্থ বুঝা ছাড়াই, অর্থাৎ অর্থ বুঝা ছাড়াই সে যদি কোনো একটা আনসার মুখস্থ করে তাহলে কি হবে? তাহলে এটাই হবে যে কিছুদিন পরে সে এটা ভুলে যাবে। সোজা কথা, তুমি যদি বুঝে নিয়ে মুখস্থ করো তাহলে সারা জীবন থেকে যাবে, আর যদি না বুঝে বুঝা ছাড়াই মুখস্থ করো তাহলে কিছুদিন পরে তুমি সেটা ভুলে যাবে। তাহলে যদি সে মুখস্থ করে অর্থ বুঝা ছাড়াই উত্তরটি মুখস্থ করে তাহলে সে কি হবে? সে ইহা ভুলে যাবে কয়েকদিন পরে। তাহলে সে ভুলে যাবে, তাহলে হি উইল উইল ফরগেট, সে ভুলে যাবে, উইল ফরগেট ইট আফটার এ ফিউ ডেজ, আফটার এ ফিউ ডেজ, তাহলে কয়েকদিন পরে সে এটা ভুলে যাবে। আশা করি বোঝাই যাচ্ছে এটা ফিউচার ইনডেফিনিটে কেন লিখলাম, কারণ এখানে কিন্তু ভার্বের এস বা ইএস ছিল যেটা বলে দিচ্ছে এটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। আশা করি এই ধরনের কোশ্চেনগুলো আমার এক্সট্রা সেন্টেন্সের সাথে মিল করে যে লেখা হয়েছে
এটা বুঝতে কারোর কোনো সমস্যা থাকার কথা নয়। এবার আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। এটাও একটি বোর্ড কোশ্চেন এবং এই কোশ্চেনটি বরিশাল বোর্ড 2022 থেকে নেওয়া হয়েছে। এ ফ্লাড ইজ এ ন্যাচারাল ক্যালামিটি। তাহলে বন্যা হলো একটা প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, বি কেয়ারফুল, প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ কেউ এটা ঘটায় না, এটা প্রকৃতির কারণে ঘটে, মাথায় নিয়ে নিলাম। এবার চলে আসি, ফ্লাড অকার্স, বন্যা ঘটে। কখন ঘটে? যদি কোন শর্তটা পূরণ হয়, কোন শর্তটা পূরণ হলে বন্যা ঘটবে? আমার মনে হয় বুঝাতে পারছি বিষয়টা। যদি বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয়, তাহলে বন্যা ঘটে। হ্যাঁ, বন্যার আরো কিছু কারণ আছে, উজান থেকে ঢল নেমে আসে, এটা একটা কারণ আছে। আমরা সহজ একটা শর্ত দেই, সহজ শর্তটা হলো যদি প্রচুর বৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি যদি ইফ দেওয়া আছে, তাহলে বৃষ্টি হয় ইংরেজি কি হবে? ইট রেইনস। ইফ ইট রেইনস হেভিলি, ইট রেইনস বৃষ্টি হয়, হেভিলি, HEAVILY, হেভিলি, অর্থাৎ ভীষণ রকম যদি বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি হয়, তাহলে বন্যা ঘটে। হ্যাঁ, এটাও এক ধরনের বন্যা, সুতরাং এটা আমরা এখানে দিতে পারি। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে বরিশাল বোর্ড 2024 এসেছে, সিলেট বোর্ড 2023-এও এসেছে। সো মিনা রিয়েলি সিংস ওয়েল, মিনা আসলেই ভালো গান গায়, রিয়েলি সিংস ওয়েল, আসলেই ভালো গান গায়। শি গেটস অপরচুনিটি, মানে যদি সে পায়, সুযোগ পায়, তাহলে সুযোগ পেলে সে কি হবে? সে যেহেতু আসলেই ভালো গান গায়, তাহলে সুযোগ পেলে সে একজন গ্রেট সিঙ্গার হতে পারে, সামর্থ্য আছে। তো যেহেতু পারে বলতেছি, সামর্থ্য আছে বলতেছি, তাহলে কিন্তু আমি এখানে ক্যান ইউজ করতেই পারি। আমি জানি যে মোডাল ভার্ব ইউজ করা যায় কন্ডিশনাল সেন্টেন্সে, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে, কোন অংশে? ফলাফল অংশে। তাহলে যদি সে অপরচুনিটি পায়, আমি বলতেই পারি সে হবে, তাহলে শি উইল, এটা বলতে পারি শি উইল বি এ গ্রেট সিঙ্গার, সে একজন মহান মহান একজন শিল্পী হবে, সিঙ্গার হবে। অথবা আমি যদি উইল না দিয়ে এখানে ক্যান বি দেই, শি ক্যান বি এ গ্রেট সিঙ্গার, এটাও কিন্তু হবে। আশা করি বোঝাতে পারলাম যে এখানে ক্যান ইউজ করার একটা সুযোগ আছে। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনালের প্র্যাকটিসগুলো। আমার মনে হয় আমরা সবাই বুঝতে পারছি যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের উত্তরগুলো কিভাবে আমরা করতে পারি। দেন এবার চলে গেছে সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনাল কোনটা? আবারও সেই একই কথা, সেকেন্ড কন্ডিশনাল নাম হয়েছে শর্ত এবং ফলাফলে টেন্সের একটা বিশেষ সম্পর্কের কারণে। তো বিশেষ সম্পর্কটা কি? এখানে শর্ত অংশটি হবে বিশেষ পাস্ট ইনডিফিনিটে, আর ফলাফলটা হবে পাস্ট কন্ডিশনাল নামের একটা টেন্সে। এই ফলাফলটা আগে আসতে পারে, এই যে পাস্ট কন্ডিশনাল এখানে আসতে পারে, শর্তটা পরে যেতে পারে, সেখানেও বিশেষ পাস্ট ইনডিফিনিট হবে। আমি জানি অনেকের মাথায় এখন প্রশ্ন চলে এসেছে, বিশেষ পাস্ট ইনডিফিনিট এটা আবার কি? বিশেষ পাস্ট ইনডিফিনিট নামের তো কোনো টেন্স আমরা শুনি না আসলে। হ্যাঁ, শুনি না, তার কারণ হচ্ছে এই বিশেষ নামটা আসলে আমি দিয়েছি, সুতরাং বইয়ে বা অন্য কোথাও এই বিশেষ শব্দটি পাওয়া যাবে না। সো এই নামটি দিয়ে আমি কি বুঝিয়েছি কিছুক্ষণ পরেই বোঝা যাবে এবং আমরা সেটা দেখতে চাই। প্রথমে বিশেষ পাস্ট ইনডিফিনিট মানে কি? মানে হচ্ছে শর্তটা বিশেষ পাস্ট ইনডিফিনিট, মানে হচ্ছে ইফ আসবে, ইফের পরে সাবজেক্ট, এরপরে ভার্বের কোন ফর্ম? টু ফর্ম। তাহলে ভার্বের পাস্ট ফর্ম, টু ফর্ম মানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ভার্বের পাস্ট ফর্ম তো পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে বিশেষ পাস্ট ইনডিফিনিট কোথা থেকে হলো? বিশেষ পাস্ট ইনডিফিনিট কিভাবে হলো? আসলে বিশেষ পাস্ট ইনডিফিনিট হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে এই ভি2টা, এটাকে কখনোই আমি ওয়াজ ইউজ করতে পারবো না, মানে এইখানটায় কখনোই ওয়াজ হবে না। যদি ওয়াজ হওয়ার সুযোগ তৈরি হয়, আমরা সেখানটায় কিন্তু ওয়ার লিখে দিব। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালে ওয়াজ নামের এই অক্সিলারি ভার্বটা কখনোই ব্যবহৃত হয় না, সেই ওয়াজের পরিবর্তে ওয়ার ব্যবহৃত হয়। এই জায়গাটা কিন্তু নর্মাল পাস্ট ইনডিফিনিটের মতো না। সেই জন্য এই ইফের সাথে শর্তটা পাস্ট ইনডিফিনিট বলার চেয়ে আমি মনে করেছি বিশেষ পাস্ট ইনডিফিনিট বলাটা হলে যৌক্তিক। তার কারণ এটা ঠিক পাস্ট ইনডিফিনিটের মতো না, একটু হলেও তো পার্থক্য আছে। এবং এই পার্থক্য দিয়ে যখন আমি নামকরণ করলাম বিশেষ পাস্ট ইনডিফিনিট, তখন আমি খুব সহজে বলতে পারবো ইংরেজি গ্রামারে মাত্র 3টি জায়গায় এই বিশেষ পাস্ট ইনডিফিনিট ব্যবহৃত হয়, মানে ওয়াজ হয় না, ওয়ার হয়। এই ঘটনাটা কোথায় ঘটে? মাত্র 3টা জায়গায় ঘটে। একটা এই যে আমরা এখন শিখছি, একটা সামনে শিখবো উইশ দিয়ে, একটা শিখবো অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে। এই 3 জায়গার বাইরে কখনোই ওয়াজ না হয়ে ওয়ার হয়, এই ধরনের ঘটনা ইংরেজিতে হয় না। আশা করি বুঝাতে পারলাম যে এই নাম দেওয়ার একটা ফজিলত আছে। নাম দেওয়ার ফজিলত হচ্ছে, আমি এক কথাই বলে দিলাম ইংরেজি গ্রামারে এই ঘটনা হয় মাত্র 3 জায়গায়। ইফের ক্ষেত্রে হয় সেকেন্ড কন্ডিশনালে, উইশের পরে হয়, আর অ্যাজ ইফ অ্যাজ দোর পরে হয়। তার মানে এই 3টা জায়গা আমি এখন একবারে বুঝে ফেলেছি কি হবে। সেখানে পাস্ট ইনডেফিনিট হবে, যদি কখনো বি ভার্ব প্রয়োজন হয় আমি সেই বি ভার্বটা ওয়াজ দিব না, ওয়ার দিব।
এই যে সহজভাবে বোঝা গেল। ওকে, এবার ফলাফলটা তাহলে কি হবে? ফলাফলটা হবে হচ্ছে পাস্ট কন্ডিশনাল। তাহলে পাস্ট কন্ডিশনাল মানে কি? পাস্ট কন্ডিশনাল মানে কমার পরে সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে উড, কুড বা মাইট আসবে এবং তারপরে ভার্বের বেস ফর্ম হবে। বি কেয়ারফুল, এখানে কিন্তু শুড আসে না। সেকেন্ড কন্ডিশনালে শুড না, শুড হলো ফার্স্ট কন্ডিশনাল। এখানে খালি উড আসবে অথবা কুড আসবে অথবা মাইট আসবে। এই ক্ষেত্রে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে সামর্থ্য যদি বুঝায়, পারা, পারি, পারতো, পারলো এমন যদি বুঝায় তাহলে আমরা কুড ইউজ করব। যদি দেখি সম্ভাবনা বুঝাচ্ছে তাহলে সেখানে আমি মাইট ইউজ করব। আর যদি আমি দেখি যে সম্ভাবনাও বুঝাচ্ছে না, সামর্থ্য বুঝাচ্ছে না, তাহলে আমি সেখানে উড ইউজ করব সাধারণভাবে। আশা করি এই জিনিসটা মাথায় থাকবে, কারণ মোডাল ভার্ব ব্যবহারই করা হয় অর্থের সাথে মিল রেখে। অর্থের মধ্যে যদি বলা থাকে সামর্থ্য বুঝাচ্ছে তাহলে আমি কুড দেব। আর যদি সামর্থ্য না বোঝায় তাহলে আমি সেখানে সম্ভাবনা বোঝাচ্ছে কিনা দেখে মাইট দিব। যদি সম্ভাবনাও না বোঝায়, সামর্থ্যও না বোঝায়, তাহলে আমি সেখানটা উড দিব। সাধারণভাবে উড ব্যবহার করা হয়। ওকে, এখন সেকেন্ড কন্ডিশনালের একটা বিশেষ ঘটনা আছে যেটা ফার্স্ট কন্ডিশনালে ছিল না। সেকেন্ড কন্ডিশনালে একটা বিশেষ ঘটনা আছে যেটা ফার্স্ট কন্ডিশনালে ছিল না। সেটা কি? সেটা দেখার আগে আমাকে কয়েকটা এক্সাম্পল আগে দেখে নিতে হবে যে এরা সেকেন্ড কন্ডিশনাল আমি ধরতে পারতেছি কিনা। লক্ষ্য করি এখানে কয়েকটা বাক্য লেখা হয়েছে, সবগুলো বাক্যই সেকেন্ড কন্ডিশনাল। আমার মনে হয় কারোর বুঝতে সমস্যা থাকার কথা না, কারণ এখানে কেইম আছে, ভার্বের টু ফর্ম, তারপর আমরা যদি এখানে দেখি ওয়ার আছে, টু ফর্ম, হ্যাড আছে, ওয়ার আছে, সবই ঠিক আছে, সবই সেকেন্ড কন্ডিশনাল, আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু মুশকিলটা হলো এইখানে যে কেইম ভার্বটা আছে এটা একটা প্রিন্সিপাল ভার্ব এবং সে জন্মসূত্রে একটা প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ সে মূলত একটা প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এইখান থেকে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু জন্মসূত্রে অক্সিলারি ভার্ব, এরা সবাই অক্সিলারি ভার্ব, এরাও কিন্তু অক্সিলারি ভার্ব। তার ভিতরে এই ওয়ার এখানে প্রিন্সিপাল ভার্বের কাজ করেছে, হ্যাডও এখানে প্রিন্সিপাল ভার্বের কাজ করেছে, কিন্তু সেই ওয়ারটা কিন্তু এখানে সে অক্সিলারি ভার্বেরই কাজ করেছে। আশা করি বুঝতে পারতেছি। আমি যদি একটু সহজভাবে বলি, এই প্রথম বাক্যটা বাদে বাকি যে তিনটা বাক্য দেখা যাচ্ছে এই প্রত্যেকটা বাক্যে একটি করে অক্সিলারি ভার্ব আছে। যেই অক্সিলারি ভার্বটা কখনো প্রিন্সিপাল ভার্বের কাজ করেছে, কখনো বা সে অক্সিলারি ভার্বের কাজ করেছে, বিষয় না, বিষয়টা সে কিন্তু অরিজিনালি অক্সিলারি ভার্ব। এই রকমের যখন অক্সিলারি ভার্ব থাকে সেকেন্ড কন্ডিশনালে, তখন আমরা কি করতে পারি? তখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে লেখার সময় এই ওয়ার্ডটাকে তুলে এনে ইফের জায়গায় লিখে দিলেই ইফ ছাড়া কন্ডিশনাল সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যেমন আমি যদি প্রথম বাক্যটার কথা বলি, ইফ আই ওয়ার এ কিং না বলে আমি বলতে পারি ওয়ার আই এ কিং, একই কথা। ইফ আই ওয়ার এ কিং মানে আমি যদি রাজা হতাম, ওয়ার আই এ কিং মানেও কিন্তু আমি যদি রাজা হতাম, কথা একটাই। আবার লক্ষ্য করি, ইফ আই হ্যাড ইনাফ মানি এটা না বলে আমি বলতে পারি হ্যাড আই ইনাফ মানি, কথা কিন্তু একটাই। আবার ইফ দ্য ওয়ার্ক ওয়ার ডান এটা না বলে আমি বলতে পারি ওয়ার দি ওয়ার্ক ডান, কথা কিন্তু একটাই। কিন্তু এইখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই তাই আমি কিন্তু এটাকে ইফ ছাড়া কোনোভাবেই লিখতে পারবো না। অর্থাৎ এই বাক্যটা ইফ দিয়েই লেখা লাগবে, আর এই বাক্যগুলো ইফ দিয়েও লেখা যাবে, ইফ ছাড়াও লেখা যাবে। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালের এই যে ইফ ছাড়া লেখার একটা বিষয়, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনালে নাই। ফার্স্ট কন্ডিশনালে অবশ্যই ইফ দিয়ে লিখতে হবে, সেকেন্ড কন্ডিশনালে ইফ দিয়েও লেখা যাবে, ইফ ছাড়াও লেখা যাবে। আর কিছু কিছু বাক্য আছে যেটা ইফ দিয়েই লিখতে হবে, ইফ ছাড়া লেখা যাবে না। এই ধরনের ঘটনা অবশ্যই মনে রাখতে হবে, ফার্স্ট কন্ডিশনালে হয় না, সেকেন্ড কন্ডিশনালে হয় আর থার্ড কন্ডিশনালে হয়। ফলে এখন আমাদের চলে আসলো প্র্যাকটিস করার পালা। সো বোর্ড কোশ্চেন, যশোর বোর্ড 2024 কি কোশ্চেন এসেছিল? মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ। গুরুত্বপূর্ণ কথা, এনি নলেজ অফ হেলথ, যেহেতু তারা অশিক্ষিত লোক, তাহলে অশিক্ষিত লোক, অনেক অশিক্ষিত লোক আছে যাদের স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান নাই, এনি নলেজ অফ হেলথ। যদি দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো, বোঝাই যাচ্ছে এটা সেকেন্ড কন্ডিশনাল। শিক্ষিত হলে কি হতো? শিক্ষিত হলে তারা সুখী জীবন যাপন করতে পারতো, শিক্ষিত হলে তারা হ্যান করতো, ত্যান করতো, অনেক কিছু বলতে পারি আমরা। কিন্তু আমি বারবার বলতেছি ফলাফলটা লিখতে হবে এক্সট্রা সেন্টেন্সের উপরে ভিত্তি করে। তাহলে আমি যদি এভাবে বলি, যদি তারা শিক্ষিত হতো তাহলে তাদের স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান থাকতো, তাদের অনেক জ্ঞান থাকতো স্বাস্থ্য সম্পর্কে। তারা বলতেই পারি এভাবে যে যদি তারা শিক্ষিত হতো তাহলে কি হতো? দে, তাহলে তারা দে উড,
উড দিলাম কেন? এখানে সামর্থ্য বুঝাচ্ছে না, সম্ভাবনা বুঝাচ্ছে না, আমি সেটাই মনে করেছি, তাই আমি এখানে উড দিলাম। তাহলে দে উড হ্যাভ, তাদের থাকতো, কি থাকতো? দে উড হ্যাভ নলেজ, তাদের জ্ঞান থাকতো। কোন জ্ঞান থাকতো? অফ হেলথ, তাদের স্বাস্থ্যের জ্ঞান থাকতো। আমি কিন্তু দেখে দেখেই লিখলাম, জাস্ট এখান থেকে একটু মডিফাই করেছি, অ্যানিটা এখানে দেওয়া যাবে না তাই দেই নাই, উড হ্যাভ নলেজ অফ হেলথ। আশা করে বোঝাতে পারলাম। যদি আমরা এক্সট্রা সেন্টেন্স দেখে লেখার অভ্যাসটা ঠিক মতন করতে পারি তাহলে সেন্টেন্স কমপ্লিটিং এ সাক্কা নাম্বার পাওয়া একেবারেই সহজ, মানে আমরা অলরেডি পেয়ে বসে আছি। আমরা পরবর্তী প্র্যাকটিসে চলে যাই। পরবর্তী কোশ্চেনটি এসেছে হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 থেকে। সেখানে বলা হয়েছে হি লাইকস ফটোগ্রাফি, সে ফটোগ্রাফি পছন্দ করে, সে ছবি তোলা পছন্দ করে, ভেরি মাচ, খুব বেশি পছন্দ করে। কিন্তু আনফরচুনেটলি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, হি লস্ট হিজ ক্যামেরা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে তার ক্যামেরা হারিয়ে ফেলেছে। ইফ হি হ্যাড দি ক্যামেরা, যদি তার ক্যামেরাটি থাকতো তাহলে ফলাফল কি হতো? এখন এইখানে ক্যামেরা থাকলে সে ফলাফল কি হতো? সে ছবি তুলতো, সোজা কথা। যেহেতু সে ফটোগ্রাফি পছন্দ করে তাহলে সে ফটো তুলতো। তাহলে আমরা বলতেই পারি হ্যাড যেহেতু আছে তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল হবে, কারণ হ্যাড হচ্ছে ভার্বের টু ফর্ম। এই সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা পরে হবে। আসলে অনেকে হ্যাড দেখে থার্ড কন্ডিশনাল মনে করে, অনেকের একটা বদভ্যাস আছে, হ্যাড মানেই থার্ড কন্ডিশনাল। এই বিভ্রান্তি দূর হবে কিছুক্ষণ পরে। আপাতত আমরা এটা সেকেন্ড কন্ডিশনাল ধরে নিলাম। এখন আমরা এখানে কি লিখবো? এখন আমি যদি এভাবে বলি যে যদি তার একটা ক্যামেরা থাকতো তাহলে সে ছবি তুলতে পারতো, এই যে সামর্থ্য হতো ছবি তোলার, তার তো এখন সামর্থ্য নাই, কারণ তার ক্যামেরা হারিয়ে গিয়েছে। তাহলে আমরা বলতেই পারি সে পারতো, তাহলে হি কুড, সে পারতো, কুড টেক, সে পারতো তুলতে পারতো, টেক করতে পারতো, কি তুলতে পারতো? ফটোগ্রাফ। তাহলে ফটোগ্রাফ সে তুলতে পারতো, আমি বহু বচন দিয়ে দিলাম। তাহলে হি কুড টেক ফটোগ্রাফস, তাহলে সে ছবি তুলতে পারতো যদি তার ক্যামেরা থাকতো। আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছি, কারণ এই আগের দুইটা এক্সট্রা সেন্টেন্স থেকেই কিন্তু আমি তথ্যটা নিলাম যে সে খুব পছন্দ করে ফটোগ্রাফি, সেইখান থেকে। চলে আসি এরপরে। এরপরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে হলো রাজশাহী বোর্ড 2019-এর কোশ্চেন। আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আকাশে উঠতে পারতাম। ইফ আই হ্যাড দি উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো কি থাকতো? পাখির ডানা থাকতো। তাহলে এইখান থেকে দেখে দেখে হুবহু লিখে দিলেই হয়ে যাবে। ইফ আই হ্যাড দি উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির ডানা থাকতো, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম। হুবহু এখান থেকে লিখে দিলেই হয়ে যাবে, কারণ এই গঠনটা পুরোটাই সেকেন্ড কন্ডিশনালের গঠনের সাথে একেবারেই মিলে গেছে। আশা করি এইটুকু বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এখন চলে আসি আমাদের পরবর্তী আলোচনা, সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল মানে কি? থার্ড কন্ডিশনাল মানে হচ্ছে ইফের সাথে শর্ত হবে পাস্ট পারফেক্ট আর ফলাফলটা হবে পারফেক্ট কন্ডিশনাল। ইফের সাথে শর্তটা হবে পাস্ট পারফেক্ট আর ফলাফলটা হবে পারফেক্ট কন্ডিশনাল। ফলাফলটা আগে আসতে পারে, শর্তটা পরে যেতে পারে, এটা তো আমাদের পুরাতন কথা, আমরা এটা জানি। প্রশ্ন হচ্ছে পাস্ট পারফেক্ট মানে কি? পাস্ট পারফেক্ট মানে হলো আমাদের একটা সাবজেক্ট আসবে, সাবজেক্টের পরে হচ্ছে হ্যাড প্লাস ভি3, এই কথাটা মনে রাখতে হবে। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে ইফের পরে সাবজেক্ট এবং তারপরে হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3, বি কেয়ারফুল, মাথায় ঢুকায় নিতে হবে। থার্ড কন্ডিশনাল মানে শর্ত অংশটা ইফের পরে সাবজেক্ট তারপরে হ্যাড প্লাস ভি3। একইভাবে ফলাফল অংশটার নাম হলো পারফেক্ট কন্ডিশনাল। তাহলে পারফেক্ট কন্ডিশনাল মানে কি? মানে হচ্ছে সাবজেক্ট আসবে, তারপরে উড কুড মাইটের কেউ একজন আসবে, ওই আগের মতোই সামর্থ্য বোঝালে কুড হবে, সম্ভাবনা বোঝালে মাইট হবে, আর কিছুই না বোঝালে উড হবে, এবং তারপরে হ্যাভ প্লাস ভি3, এইটুকু মনে রাখতে হবে। থার্ড কন্ডিশনালের ফলাফল মানেই হচ্ছে উড কুড মাইটের পরে হ্যাভ, হ্যাবের পরে ভি3, শুধু হ্যাভ পর্যন্ত না, হ্যাবের পরে ভি3, হ্যাভ পর্যন্ত আসলে সেকেন্ড কন্ডিশনাল আর ভি3 পর্যন্ত আসলে থার্ড কন্ডিশনাল। এখানেও তাই, শুধু হ্যাড হলে সেকেন্ড কন্ডিশনাল আর হ্যাডের পরে ভি3 আসলে থার্ড কন্ডিশনাল। আমি একটু পরে এটা নিয়ে আরো আলোচনা করব, বাট আশা করি এইটুকু বুঝতে পারতেছি যে পাস্ট পারফেক্ট মানে হলো ইফের পরে সাবজেক্ট তারপরে হ্যাড, হ্যাডের পরে ভি3। আবার পারফেক্ট কন্ডিশনাল মানে হলো কমার পরে সাবজেক্ট তারপরে উড কুড মাইটের কেউ একজন আসবে, তারপরে হ্যাভ আসবে, তারপরে কিন্তু ভি3 আসবে। বি কেয়ারফুল, শর্তেও ভি3, ফলাফলেও ভি3 থাকতেই হবে থার্ড কন্ডিশনাল হতে হলে। একটা এক্সাম্পল দেখি। ইফ হি হ্যাড কাম হেয়ার,
যদি সে এখানে আসে, এই যে হেডের পরে কাম, একটা V3 ফর্ম আমি পেয়েছি, তাহলে উড হ্যাভ V3 এখানে হবে। অর্থাৎ এখানে শুধু হেড দেখি নাই, হেডের পরে V3 দেখলাম, তাই নিশ্চিত হলাম এটা একটা থার্ড কন্ডিশনাল। এখানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ লিখতে পারি, তবে তারপরে অবশ্যই একটা V3 দিতে হবে থার্ড কন্ডিশনাল হতে হলে। এই জায়গাটায় অনেকেই ভুল করে। কেউ কেউ মনে করে উড হ্যাভ পেলেই এটা থার্ড কন্ডিশনাল। ভুল। উড হ্যাভ V3 তাহলে থার্ড কন্ডিশনাল। কেউ কেউ মনে করে হ্যাড পেলেই এটা থার্ড কন্ডিশনাল। ভুল। হ্যাডের পরে V3 আসলে থার্ড কন্ডিশনাল, না আসলে সেকেন্ড কন্ডিশনাল। সো এই আলোচনাটা আমরা এখন দেখব যে আসলে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালের মধ্যে পার্থক্যটা আসলে কোন জায়গায়। প্রথমে শর্ত অংশ নিয়ে কথা বলি। এই যে দুইটা শর্ত আমি দেখাচ্ছি, একটা শর্ত হলো পাস্ট পারফেক্টে, একটা শর্ত হলো পাস্ট ইনডেফিনিটে। এখানে পাস্ট পারফেক্ট হলে হেডের পরে একটা V3 আসছে, আর এখানে হেড আসতেছে, বাট এরপরে কোনো ভার্ব আসে না, কোনো ভার্ব নাই, এরপরে কোনো ভার্ব নাই, শুধু হেড। তাহলে শুধু হেড হলে এটা সেকেন্ড কন্ডিশনাল হবে, আর হেডের পরে V3 হলে এটা থার্ড কন্ডিশনাল হবে। যেমন ইফ হি হ্যাড এ ক্যামেরা, তাহলে এখানে হেডের পরে আর একটা হেড দেখা যাচ্ছে, তার মানে এটাই হলো সেই V3, অর্থাৎ এটা কিন্তু আমাদের থার্ড কন্ডিশনাল। এইভাবে আমরা নির্ণয় করব থার্ড কন্ডিশনালকে। শুধু হেড যদি পেতাম, ইফ হি হ্যাড এ ক্যামেরা যদি হতো, হেডের পরে আর কোনো ভার্ব আছে নাই, শুধু হেড, তার মানে এটা কিন্তু আমাদের সেকেন্ড কন্ডিশনাল। অর্থাৎ কেউ যেন কখনোই হেড দেখে থার্ড কন্ডিশনাল মনে না করি। হেডের পরে V3 আসলে তারপরে এটাকে থার্ড কন্ডিশনাল বলি। এই জায়গায় কিন্তু একটা কনফিউশনের বিষয় আছে। দেন ফলাফল অংশে যদি যাই, তাহলে ফলাফল অংশে কি হয়? ফলাফল অংশেও একই কথা, আমাদের উড কুড মাইট হ্যাভ প্লাস V3 হতে হবে। যদি উড কুড মাইট হ্যাভ আসে তাহলে হবে না, হ্যাভের পরে অবশ্যই কি থাকতে হবে? V3 থাকতে হবে। যেমন একটা এক্সাম্পল লক্ষ্য করি, এই যে এখানে উড হ্যাভ এ কার, উড আছে, হ্যাভ আছে। কেউ কেউ তো এটাকে থার্ড কন্ডিশনাল মনে করবে, না ভাই, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল, কারণ উড হ্যাভের পরে এইখানে আর কোনো ভার্বের V3 ফর্ম দেখা যাচ্ছে না। কিন্তু যদি এই বাক্যটা এইভাবে লেখা হতো উড হ্যাভ, এই যে আরো একটা ভার্ব, তার মানে এইটাই হলো সেই V3। আমি এইবার বলতে পারবো দ্বিতীয় বাক্যটা কিন্তু থার্ড কন্ডিশনাল। অর্থাৎ এই সেকেন্ড এবং থার্ড কন্ডিশনালের মধ্যে কনফিউশন যেন আর কখনোই না লাগে। আজকের থেকে এই কনফিউশন একেবারে দূর করে ফেলতে হবে। শুধু হ্যাড সেকেন্ড কন্ডিশনাল, হ্যাডের পরে V3 থার্ড কন্ডিশনাল, তারপরে উড হ্যাভ সেকেন্ড কন্ডিশনাল, উড হ্যাভের পরে V3 থার্ড কন্ডিশনাল। এই কনফিউশন যেন কখনোই কোনো অবস্থাতেই না লাগে। আশা করি আমাদের মনে থাকবে। আমরা এবার থার্ড কন্ডিশনালে একটু বিশেষ ঘটনা দেখতে চাই। কোন বিশেষ ঘটনা? সেকেন্ড কন্ডিশনালে আমরা কিন্তু বিশেষ ঘটনা দেখেছিলাম, আশা করি মনে আছে। সেই বিশেষ ঘটনা ছিল এরকম যে ইফ দিয়েও সেকেন্ড কন্ডিশনাল লেখা যায়, ইফ ছাড়াও লেখা যায়। এই যে ইফ দিয়ে লেখা, ইফ ছাড়া লেখা, থার্ড কন্ডিশনালও করা যায় আমি বলেছিলাম। তবে সেই ক্ষেত্রে থার্ড কন্ডিশনালে সকল থার্ড কন্ডিশনাল ইফ দিয়েও লেখা যাবে, ইফ ছাড়াও লেখা যাবে। কেন? তার কারণ থার্ড কন্ডিশনাল তৈরি করতে গেলে ইফের সাথে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, তার মানে শর্ত অংশে একটা অক্সিলারি আসবেই আসবে। যেহেতু একটা অক্সিলারি আসবেই আসবে, তাহলে আমরা বলতেই পারি সকল থার্ড কন্ডিশনালকে ইফ ছাড়াও লেখা যাবে, ইফ দিয়েও লেখা যাবে। তার মানে আমি ইফ হি হ্যাড কাম হেয়ার না লিখে বলতে পারি হ্যাড হি কাম হেয়ার, অথবা ইফ আই হ্যাড বিন এ কিং না বলে বলতে পারি হ্যাড আই বিন এ কিং। জাস্ট হ্যাডটাকে ইফের জায়গায় বসাই দিতে হবে, ইফ উঠাই দিয়ে হ্যাডটাকে ইফের জায়গায় লিখে দিতে হবে, ইফ উঠাই দিয়ে হ্যাডটাকে ইফের জায়গায় লিখে দিতে হবে, ইফ উঠাই দিয়ে হ্যাডটাকে ইফের জায়গায় লিখে দিতে হবে। ইফ ছাড়া থার্ড কন্ডিশনাল তৈরি হয়ে যাবে। আমার মনে হয় এই জিনিসটা সেকেন্ড এবং থার্ডে যে হয় আমরা বুঝতে পারলাম। তবে মাথায় রাখতে হবে সেকেন্ড কন্ডিশনালে সকল সেকেন্ড কন্ডিশনালকে ইফ ছাড়া লেখা যায় না, কাউকে যায় কাউকে যায় না, কখন যায় কখন যায় না, এটা কিন্তু অলরেডি আলোচনা করা হয়েছে। আর থার্ড কন্ডিশনালের সকল থার্ড কন্ডিশনালকে ইফ দিয়েও লেখা যায়, ইফ ছাড়াও লেখা যায়। তো চলে আসি আমাদের প্র্যাকটিসে। তো আমাদের প্র্যাকটিসের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024-এর কোশ্চেন। রেজওয়ান ট্রাইড হিজ বেস্ট টু গেট দ্য জব বাট হি কুড নট গেট ইট, কিন্তু সে এটা পেল না। হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পেত, হি উড, এই উড পর্যন্ত দেওয়া আছে। তাহলে রেজওয়ান যেহেতু তার চাকরিটা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, তাহলে সে চাকরি পেলে কি হতো? সহজ কথা, চাকরি পেলে সে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারতো, সহজভাবে হয়ে গেল। তাহলে হি কুড হতে পারতো, বাট এখানে উড দেওয়া সমস্যা নাই, হি উড
হ্যাভ, উড হ্যাভ, থার্ড কন্ডিশনাল। যেহেতু এখানে গট আছে, এইখানে হ্যাড আছে, এই হ্যাডের পরে V3 এইটা বলে দিল, এটা হলো থার্ড কন্ডিশনাল। তাহলে হি উড হ্যাভ সাপোর্টেড হিজ ফ্যামিলি। সে তার পরিবারকে সাপোর্ট করতে পারত, সে তার পরিবারকে সহায়তা করতে পারত। কুড দিলে খুব ভালো হতো, কিন্তু এখানে কুড দেওয়া নাই, উড দেওয়াই আছে প্রশ্নে, আমাদের কিছু করার নাই, আমরা উড দিয়েই লিখে দিলাম সে তার পরিবারকে সাহায্য করত, এই অর্থটা এমন হবে। পরবর্তী প্র্যাকটিস কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024-এর কোশ্চেন। হাসান গট জিপিএ 4.5। তাহলে হাসান জিপিএ 4.5 পেয়েছিল। হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, এই যে হ্যাড আর এই যে স্টাডিড V3, এই দুইটা একসাথে বলে দিল এটা থার্ড কন্ডিশনাল। তাহলে হাসান কিন্তু পেয়েছে 4.5। তাহলে সে যদি সিরিয়াসলি পড়াশোনা করত তাহলে ফলাফলটা কি হতো? ফলাফল হচ্ছে সে জিপিএ 5 পেত। তাহলে হি পেতে পারতো, সামর্থ্য বলতে পারে, সামর্থ্য দিয়ে লিখি। তাহলে হি কুড হ্যাভ গট জিপিএ 5.00, অর্থাৎ সে আরো সিরিয়াসলি পড়াশোনা করলে সে জিপিএ 5 পেতে পারত। আমি এখানে ইচ্ছা করে পারত কুড দিলাম আর কি। তো যদি এখানে কেউ উড দেয় তাতেও হবে সে জিপিএ 5 পেত, অর্থটা এমন হবে, বাট উত্তর কিন্তু হয়ে যাবে। পরবর্তী প্র্যাকটিস কোশ্চেনে চলে আসি। পরবর্তী প্র্যাকটিস কোশ্চেন হচ্ছে যশোর বোর্ড 2017-র কোশ্চেন। ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, যদি ড্রাইভারটি চালকটি আরো সতর্ক হতো, মোর কেয়ারফুল হতো, এই যে হ্যাড আছে, হ্যাডের পরে বিন V3 আছে, তার মানে আমি নিশ্চিত হলাম এটা থার্ড কন্ডিশনাল। এইবার কাজ হচ্ছে এই থার্ড কন্ডিশনালের এইখানে আমি কি লিখব। এখন ফলাফল অংশের একটা অংশ দেওয়া আছে, দ্য ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, ফ্যাটাল অ্যাক্সিডেন্টটা দেওয়া আছে, এটাকে ধরে নিয়ে করতে হবে। তাহলে যদি ড্রাইভার আরো সতর্ক হতো, সে মুখোমুখি হতো না মারাত্মক দুর্ঘটনার, তাহলে হি, মুখোমুখি হওয়া কি হবে জানি না, আগে উড হ্যাভ লিখে নেই, তারপর মুখোমুখি ইংরেজি হলো ফেস, তাহলে হি উড নট হ্যাভ ফেসড। এখন নটটা এখানে হলো কেন? তার কারণ হচ্ছে প্রথম অক্সিলারির পরে নট বসে, এটা মনে রাখতে হবে। উড হ্যাভ নট হবে না, উড নট হ্যাভ ফেসড দি ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, এই যে হয়ে গেল। এখন আমাদের অর্থটা দাঁড়িয়েছে কিনা আরেকবার একটু দেখে নেই। যদি ড্রাইভার আরো সতর্ক হতো তাহলে সে মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হতো না, উড নট হ্যাভ ফেসড দি ফ্যাটাল অ্যাক্সিডেন্ট। এখন চলে আসি কন্ডিশনাল সেন্টেন্সের পরবর্তী যে আলোচনাটা, সেটা হচ্ছে হলো আনলেসের ব্যবহার। আমরা জানি যে আনলেসও কিন্তু একটা কন্ডিশনাল সেন্টেন্স, কারণ হচ্ছে ইফের বাংলা যদি, আর আনলেসের বাংলা হলো যদি না। তার মানে ইফের সাথে আনলেসের পার্থক্য হলো শুধু একটা না, আর কোনো পার্থক্য নেই। তাহলে এই যে আনলেসের মধ্যে একটা না চলে আসলো, যদি না, এই না আসার ফলে প্রভাবটা পড়লো কোথায়, কোন কোন রুলে সে প্রভাবটা পড়লো, আমরা সেটা একটু জানতে চাই। প্রথমত এইটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে ইফ যখন দিব তখন শর্ত অংশটা আমি হা বোধক শর্ত দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি না বোধক শর্তও দিতে পারি, কোনো সমস্যা নেই। ইফের সাথে হা বোধক শর্তও বলা যাবে, না বোধক শর্তও বলা যাবে। আমরা বলতে পারি যদি সে আসে, এটাও হবে, যদি সে না আসে তাও হবে। অর্থাৎ ইফের সাথে হা বোধক না বোধক সবই লেখা যাবে, আবার ফলাফল অংশটাও হা বোধক না বোধক সবই দেওয়া যাবে। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে স্বাধীন হা বোধক বা না বোধক যে কোনো একটা লেখার জন্য। কিন্তু যদি আনলেস দেই তাহলে এইখানটায় লক্ষ্য করি, শর্তটা কিন্তু কোনোভাবেই আর না বোধক লেখা যাবে না, শর্ত অবশ্যই হা বোধক লিখতে হবে। কেন? তার কারণ এখানে আনলেসের বাংলা হচ্ছে যদি না। তাহলে এই না এর সাথে যদি শর্তটা আমরা নেগেটিভ লিখে ফেলি, তাহলে দুই নেগেটিভ একসাথে হয়ে ইংরেজি গ্রামারে একটা ভুল হয়ে যায়, সেই ভুলের নাম হলো ডাবল নেগেটিভ ইরর। তার মানে দুই নেগেটিভে বাক্যটা ভুল হয়ে যাবে। ফলে যখনই আমি আনলেস দিব এর সাথে শর্ত অংশটা হ্যাঁ বোধক লিখতে হবে, এটা যেন মাথায় থাকে। আমি কখনোই নেগেটিভ লিখতে পারবো না। কিন্তু ফলাফল অংশ, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অর্থ অনুসারে আমার যদি কোনো হা বোধক ফলাফল দরকার হয় আমি লিখতে পারবো, কোনো সমস্যা নেই। আমার যদি কোনো না বোধক ফলাফল দরকার হয় আমি সেই না বোধক ফলাফলও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু শর্ত অংশটা হা বোধকে লিখতে হবে। প্রশ্ন হলো আমি যদি আনলেস দিয়ে শর্তটা এভাবে হা বোধকে লিখি, ভালো কথা, তাহলে এটার অর্থটা কেমন হয়? এটার অর্থটা হয় হচ্ছে ইফ দিয়ে শর্ত নেগেটিভে লিখলে যা বুঝাবে, আনলেস দিয়ে শর্ত অ্যাফার্মেটিভে লিখলে ওই একই জিনিস বুঝাবে। আমি আবারও বলতেছি, ইফ দিয়ে শর্ত নেগেটিভে লিখলে যা বুঝাবে,
আনলেস দিয়ে শর্ত অ্যাফার্মেটিভে লিখলে তাই বোঝাবে। আশা করি আমি বুঝাইতে পারছি যে ইফ বলি আর আনলেস বলি কথা কিন্তু একটাই, কন্ডিশনাল সেন্টেন্স। শুধু পার্থক্য হলো ইফের বাংলা হলো যদি আর আনলেসের বাংলা হলো যদি না। এই না থাকার কারণেই আমাদের মনে রাখতে হবে ইফের সাথে শর্তটা আমি হা বোধক না বোধক সবই দিতে পারলেও আনলেসের সাথে শর্তটা আর নেগেটিভ দিতে পারি না, কারণ আনলেসের মধ্যেই নেগেটিভ লুকায় আছে। এই নেগেটিভের কারণে যখন আমি আনলেসের পরে একটা অ্যাফার্মেটিভ দেই অর্থটা কিন্তু হয়ে যায় ইফের সাথে নেগেটিভ দিলে যা হয় তার মতন। সো যদি কখনো আনলেস ওয়ালা বাক্য বুঝতে সমস্যা হয় তাহলে যদি দিয়ে কনভার্ট করে আমরা বাংলাটা করতেই পারি। আমরা আনলেস ওয়ালা বাক্যকে যদি যদিতে কনভার্ট করি তাহলে কি করব, ওই বাক্যটিকে নেগেটিভ বানাই দিব, সাথে যদি লিখে দিব, তাহলে অর্থটা বুঝতে পারবো কি বলতে চাচ্ছে এই বাক্যটাই। আমাদের কিন্তু শর্ত বুঝতে হবে, সেই শর্ত বুঝে শর্ত পূরণ হলে ফলাফল কি হবে সেটা লিখতে হবে। তো সেই ক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমরা কিন্তু এই কাজটা করতেই পারি। ওকে, এখন চলে আসি আমাদের এই ধরনের কোশ্চেনগুলো বিগত বোর্ডে কিভাবে এসেছে একটু দেখে আসি। ঢাকা বোর্ড 2024 এসেছে লাভ ইজ ডিভাইন, ভালোবাসা হলো স্বর্গীয়। ইউ কান্ট ফাইন্ড আদার্স টু লাভ ইউ, তুমি অন্যদেরকে তোমাকে ভালোবাসা অবস্থায় পাবা না, পেতে পারো না, কান্ট ফাইন্ড পেতে পারো না, আনলেস যদি না, যদি না তুমি তাদেরকে ভালোবাসো, যদি তুমি তাদেরকে ভালো না বাসো তাহলে তুমি অন্যদেরকে তোমাকে ভালোবাসা অবস্থায় পাবা না। তাহলে যদি না তুমি ভালোবাসো, ইউ ভালোবাসা ইংরেজি হলো লাভ, ভালোবাসো কাদেরকে, ইউ কান্ট ফাইন্ড আদার্স অন্যদেরকে, তাহলে লাভ দেম। যদি না তুমি তাদেরকে ভালোবাসো, আশা করি বুঝতেই পারতেছি। ইউ কান্ট ফাইন্ড আদার্স, তুমি অন্যদেরকে পাবে না, টু লাভ ইউ তোমাকে ভালোবাসা অবস্থায় পাবে না যদি না তুমি তাদেরকে ভালোবাসো, যদি তুমি তাদেরকে ভালো না বাসো। বি কেয়ারফুল, আনলেসের পরে কিন্তু একটা হা বোধক হবে, এখানে আমরা হা বোধক দিয়েছি, আশা করি বুঝতে পেরেছি। এইবার পরবর্তী এক্সাম্পলে চলে আসি। এটা বোর্ড কোশ্চেন ময়মনসিংহ এর 2024 কোশ্চেন। ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি আনলেস, তুমি সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবে না আনলেস যদি না। তাহলে যদি তুমি কোন কাজটা না করো, যদি তুমি কোন কাজটা না করো সেটা এখানে লিখতে হবে। যদি না তুমি, যদি না তুমি অবজার্ভ করো, যদি না তুমি অবজার্ভ করো কোনগুলো, ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড এভরিথিং, অবজার্ভ ইট অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগের সাথে ইহা অবজার্ভ না করো। আমি আবারও বলতেছি, ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড এভরিথিং, তুমি সব কিছু বুঝতে পারবা না পরিষ্কারভাবে যদি তুমি, যদি না তুমি ইহা, যদি না তুমি ইহা মনোযোগের সাথে পর্যবেক্ষণ করো, যদি না তুমি ইহা মনোযোগের সাথে অবজার্ভ করো, যদি না তুমি ইহা অবজার্ভ না বলে তুমি শোনো বলতে পারো, আনলেস ইউ লিসেন, LISTEN, আনলেস ইউ লিসেন ইট অ্যাটেন্টিভলি, যদি না তুমি ইহা মনোযোগের সাথে শোনো। এখন এখানে কিসের কথা বলা হচ্ছে এটা তো বলা নাই, কিছু দেখার কথা বলা হচ্ছে নাকি বোঝার কথা বলা হচ্ছে নাকি কি শোনার কথা বলা হচ্ছে, এই জন্য আমরা লিসেন দিলেও হবে, অবজার্ভ দিলেও হবে। আশা করি কন্ডিশনাল সেন্টেন্সের নিয়মটা মাথায় আছে, আমরা সেইটা মেনেই কিন্তু এই আনলেসের কোশ্চেনটা সলভ করলাম। এবার আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসতে পারি। পরবর্তী কোশ্চেন কুমিল্লা বোর্ড 2024 কোশ্চেন। আওয়ার জব মার্কেট ইজ গেটিং কম্পিটিটিভ, আমাদের চাকরির বাজার হচ্ছে কি হচ্ছে, প্রতিযোগিতামূলক হচ্ছে, কম্পিটিটিভ হচ্ছে। আনলেস ইউ স্টাডি ওয়েল, আনলেস ইউ স্টাডি ওয়েল মানে যদি না তুমি ভালোভাবে পড়াশোনা করো, যদি তুমি ভালোভাবে পড়াশোনা না করো, যদি না তুমি ভালোভাবে পড়াশোনা করো, একই কথা, যদি না তুমি ভালো করে পড়াশোনা করো অথবা যদি তুমি ভালো করে পড়াশোনা না করো তাহলে তুমি চাকরি পাবে না। তাহলে ইউ উইল নট গেট, একটু ভালো দেই, এ গুড জব, তুমি একটা ভালো চাকরি পাবে না। আনলেস ইউ স্টাডি ওয়েল, যদি না তুমি ভালো করে পড়াশোনা করো, ইউ উইল নট গেট এ গুড জব, তুমি একটা ভালো জব পাবে না, তুমি একটা ভালো চাকরি পাবে না। আমার মনে হয় আনলেস নিয়ে কোশ্চেনগুলো খুব একটা সমস্যা আমাদেরকে ফেলতে পারবে না। আশা করি এবছরে বোর্ড পরীক্ষাগুলোতে অথবা যে কোনো সময় চাকরি বা জবের পরীক্ষাগুলোতে বা ভর্তি পরীক্ষাগুলোতে আনলেসের কোশ্চেনগুলো আমাদের স্টুডেন্টের মনে কোনো সংশয় দ্বিধা জাগাইতে পারবে না। চলে আসি এরপরে পরবর্তী যে আমাদের টপিকটা, সেটা হচ্ছে হলো বাই অথবা থ্রো প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ বা আইএনজি, উইদাউট প্লাস নাউন ফ্রেজ অথবা আইএনজি। দুইটা রুলকে আমরা একসাথে করে লিখেছি যে বাই অথবা থ্রো অথবা উইদাউট এর সাথে ভার্ব আইএনজি অথবা নাউন ফ্রেজ। এখন চলে আসি, বাইয়ের অর্থ হলো দ্বারা, বাই মানে দ্বারা, এটা আমরা জানি, বাই একটা প্রিপজিশন।
তারপরে থ্রু, এটাও থ্রু কিন্তু এখানে প্রিপোজিশন হিসেবেই বসছে এবং এটার অর্থ হলো মাধ্যমে। অন্যদিকে উইদাউট একটা প্রিপোজিশন, এটা আমরা জানি, এবং এটার অর্থ হলো ছাড়া। সো যেটাই হোক না কেন অর্থগুলো বুঝে ফেললাম। বায়ের অর্থ হলো দ্বারা, থ্রু এর অর্থ হলো মাধ্যমে, আর উইদাউট এর অর্থ হলো ছাড়া। এই ক্ষেত্রে আমাদের প্রথমে মনে রাখতে হবে বাই এবং থ্রু এর সাথে যে আইএনজিটা থাকে বা যে নাউন ফ্রেজটা থাকে এটা কিন্তু শর্ত বোঝায়, এবং এই কাজটা হলে ফলাফল কি হবে সেটা কিন্তু অন্য অংশে থাকে। আমি আবারও বলতেছি, বাই এবং থ্রু এর সাথের যে আইএনজিটা বা নাউন ফ্রেজটা এইটা দ্বারা শর্ত বুঝায়, আর এইটা পূরণ হলে কোন ফলাফল পাওয়া যাবে এটা অপর অংশে লেখা থাকে। অন্যদিকে উইদাউট এর সাথে আইএনজি বা নাউন ফ্রেজ এটাও কিন্তু শর্ত বুঝায়, তবে এইটা না হলে কি হবে সেইটা পরে লেখা থাকে। অর্থাৎ এই শর্ত পূরণ হলে কি হবে আর এটা পূরণ না হলে কি হবে। উইদাউট থাকলে এটা ছাড়া, মানে এটা পূরণ না হলে কি হবে। বাই এবং থ্রো থাকলে এটা হলে কি হবে, এটা পূরণ হলে কি হবে, সেটা আমাদের এক্সট্রা অংশ মানে পরের অংশটায় লেখা থাকে। এখন কোন কাজটি সম্পাদিত হবে, কোন অংশটি ঘটবে, এটা কিন্তু এক্সট্রা সেন্টেন্স থেকে নিতে হবে। আমি বারবার বলতেছি এক্সট্রা সেন্টেন্সের তথ্য মাথায় রেখেই এই কাজটা করতে হবে। ফলে আমরা চলে আসতে চাই আমাদের একটা প্র্যাকটিস কোশ্চেনে, দেখতে চাই যে এই রুলটা কিভাবে কাজ করে। প্রথম এক্সাম্পলটা খেয়াল করি, থ্রু অথবা বাই ওয়ার্কিং হার্ড। থ্রু ওয়ার্কিং হার্ডও বলতে পারি, বাই ওয়ার্কিং হার্ডও বলতে পারি, কোনো প্রবলেম নাই। হি উইল অথবা উড পাস ইন দ্য এক্সাম। লক্ষ্য করি এই যে এখানে যা বলা হয়েছে ওয়ার্কিং হার্ড, বায়ের সাথে যা লেখা আছে বা থ্রু এর সাথে যা লেখা আছে এইটা হলো আমাদের শর্ত। ওয়ার্কিং হার্ড মানে কঠোর কাজ করা। এই শর্ত পূরণ হলে ফলাফল কি হবে সেটা এখানে লেখা আছে। উইল পাস ইন দ্য এক্সাম হবে নাকি উড পাস ইন দ্য এক্সাম হবে, এইটা কিন্তু এক্সট্রা সেন্টেন্স থাকলে তার সাথে মিল করে দেখতে হবে কোন টেন্সের কাহিনী। যদি এটা বর্তমানের কাহিনী হয়ে থাকে, এই ওয়ার্কিং হার্ড কাজটা যদি বর্তমানের কাহিনী হয়ে থাকে, এক্সট্রা সেন্টেন্স বলে দিবে, কারণ এইখানে ওয়ার্কিং হার্ড দেখে বোঝার কোনো রাস্তা নাই যে এটা আসলে কোন টেন্স। সো ওয়ার্কিং হার্ড দিয়ে কাজ নাই, কাজ হচ্ছে এক্সট্রা সেন্টেন্স। আর যদি এক্সট্রা সেন্টেন্স না থাকে তাহলে আমরা এখানে উইল দিলেও বাক্য সঠিক হবে, উড দিলেও কিন্তু বাক্য সঠিক হবে। এবার আমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে চাই যে বোর্ড কোশ্চেনগুলো কেমন করে এসেছে। দিনাজপুর বোর্ড 2024-এ এখান থেকে কোশ্চেন এসেছে, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি। ফার্স্ট মানে প্রথম এবং ফরমোস্ট মানে সর্বাগ্রে, সবার আগের যে ডিউটি দায়িত্ব একটা স্টুডেন্টের জন্য সেটা হলো টু স্টাডি, পড়াশোনা করা। বোঝাই গেল একটা স্টুডেন্টের জন্য প্রথম এবং সবার আগের যে দায়িত্বটা সেটা হলো পড়াশোনা করা। উইদাউট শূন্যস্থান মানে কোন শর্তটি পূরণ না হলে, কোনটি ছাড়া ইউ ক্যান নেভার এক্সপেক্ট এ গুড রেজাল্ট। কোনটি ছাড়া ইউ ক্যান নেভার এক্সপেক্ট এ গুড রেজাল্ট, তুমি একটা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারো না, তুমি একটা ভালো ফলাফল প্রত্যাশা করতে পারো না কোনটি ছাড়া। সহজ কথা, যদি স্টাডি তোমাদের মূল লক্ষ্য, স্টাডি যেহেতু তোমাদের প্রথম দায়িত্ব, তাহলে স্টাডি করা ছাড়া, উইদাউট স্টাডিং। আর একটু যোগ করে দেই স্টাডিং হার্ড, তাহলে সুন্দর হলো কঠোর পড়াশোনা ছাড়া ইউ ক্যান নেভার এক্সপেক্ট, তুমি কখনোই প্রত্যাশা করতে পারো না এ গুড রেজাল্ট। তাহলে উইদাউট স্টাডিং হার্ড, তাহলে আমরা এখানে স্টাডিং হার্ড লিখে দিলাম। উইদাউট স্টাডিং হার্ড ইউ ক্যান নেভার এক্সপেক্ট এ গুড রেজাল্ট, তুমি একটা ভালো রেজাল্ট কখনোই এক্সপেক্ট করতে পারো না। ওকে, তাহলে পরবর্তী বোর্ড কোশ্চেনে চলে আসি। তাহলে পরবর্তী বোর্ড কোশ্চেন হচ্ছে চিটাগং বোর্ড 2017 কোশ্চেন, উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন। আমাদের অবশ্যই ফলো করতে হবে, আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে রুলস অফ হাইজিন। হাইজিন মানে পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়মগুলো আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে। উইদাউট ফলোয়িং দ্য রুলস অফ হাইজিন, উইদাউট মানে ছাড়া, তার মানে রুলস অফ হাইজিন পরিচ্ছন্নতার নিয়মগুলো অনুসরণ করা ছাড়া। তাহলে কি হবে, আমরা কিন্তু এই এক্সট্রা সেন্টেন্সে কোনো সাহায্য পাচ্ছি না যে রুলস অফ হাইজিন যদি আমরা ফলো না করি তাহলে ফলাফলটা কি হবে। আমরা জানি উইদাউটের সাথের অংশটা হচ্ছে একটা শর্ত যেটা পূরণ না হলে, তার মানে রুলস অফ হাইজিন ফলো করা না হলে কি হবে, আমরা অসুস্থ হব। সো আমরা বলতেই পারি উই উইল বি, আমরা হব সিক। উই উইল বি সিক, আমরা অসুস্থ হয়ে পড়বো বা অসুস্থ হব। আশা করি এইভাবে আমরা উইদাউট অথবা থ্রু অথবা বাইয়ের কোশ্চেনগুলো সলভ করতে পারি যখন পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসবে। এগুলো থেকে প্রশ্ন আসতেই পারে যে কোনো সময়, যে কোনো বছরে, যে কোনো জায়গায়, এইচএসসি, এসএসসি, আলিম বলি, দাখিল বলি, অথবা যদি বলি জবের প্রিপারেশন বা অ্যাডমিশন টেস্ট, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসে। আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে, এটা এক ধরনের কন্ডিশন, তবে সেটা ইন কেস দিয়ে লেখা হয়, এটা একটা বিশেষ ধরনের বাক্য। ইন কেসের বাংলাও যদি, ইফ এর বাংলাও যদি। এই যদি হওয়ার কারণেই
ইফের সাথে ইন কেসের একটা বিশাল কনফ্লিক্ট লেগে যায় এবং ভর্তি পরীক্ষাগুলোতে প্রশ্নকর্তারা মাঝে মাঝেই ফাঁদে ফালায় এই ইন কেস দিয়ে। কিভাবে ফাঁদে ফালায় আমরা একটু পরেই সেটা দেখব। তবে মনে রাখতে হবে আমাদের এসএসসি, এইচএসসি অথবা দাখিল বা আলিম পরীক্ষাতেও কিন্তু সেন্টেন্স কমপ্লিটিং এই ইন কেস থেকে এসে থাকে। সো তখন আমরা কিভাবে সলভ করি সেটা এখন দেখা আমাদের মূল লক্ষ্য। প্রথম কথা, ইন কেস মানে যদি, ওকে, ইফ মানেও যদি, তাহলে দুটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ইফের সাথে যে শর্ত থাকে, ইফের সাথের অংশটা হলো শর্ত, বাংলা যদি, ঠিক আছে। তবে শর্ত মানেই হচ্ছে এমন একটা জিনিস যেটা আগে ঘটে। মানে তোমাকে বললাম যে যদি সে আসে আমি যাব, এর মানে সে আসে এই আশা কাজটা আগে করবে, করার পরে আমি যাওয়া কাজটি করব, আমি যাব। তবে যদি সে আসে, সে আগে আসবে, তারপরে আমি যাব, আমি যাওয়া কাজটি পরে করব, মানে ফলাফলটি পরে ঘটবে শর্তটা পূরণ হলে। অন্যদিকে যখন ইন কেস দেওয়া হয়, এর সাথে যেটা থাকে সেটা কোনো শর্ত নয়, এটা হলো সম্ভাবনা। মনে রাখতে হবে আমরা ইফকে বলি শর্তের যদি, আর ইন কেসকে বলি সম্ভাবনার যদি। ইফকে বলি শর্তের যদি, আর ইন কেসকে বলি সম্ভাবনার যদি। তার মানে এই ইন কেসের পরে থাকে হচ্ছে একটা সম্ভাবনা, যেটা পরে ঘটতে পারে এমন সম্ভাবনা আছে, পরে ঘটতে পারে এমন সম্ভাবনা আছে, তাই সেই ফলাফলটা আমরা করি, আগেই করি। অর্থাৎ পার্থক্যটা বোঝা গেছে। ইফের ক্ষেত্রে ফলাফলটা পরে ঘটবে, কিন্তু ইন কেসের ক্ষেত্রে ফলাফলটা আমরা আগেই করে রাখি, তার কারণ পরে এইটা ঘটার সম্ভাবনা আছে। যদি কখনো ইন কেস দিয়ে শূন্যস্থান দেওয়া হয়, আমাকে বের করতে হবে কোন ঘটনাটি ঘটার সম্ভাবনা আছে সেটা। আর যদি ইফ দিয়ে শূন্যস্থান দেওয়া হয়, আমাকে বের করতে হবে কোন শর্তটি পূরণ করতে হবে। দুটার মধ্যে পার্থক্য এটাই যে ইন কেসের পরে থাকে সম্ভাবনা, যেটা ভবিষ্যতে ঘটবে, তাই এটা আমি করে রাখবো। আর ইফের ক্ষেত্রে এটা আগে করব, এটা করা হলে পরে এটা ঘটবে বা পাওয়া যাবে। ওকে, এখন আমরা একটা বাক্য দেখি, আই উইল গো, আমি যাব, ইফ হি কামস। যেহেতু এই অংশটা শর্ত, তাহলে বোঝা গেল এই কাজটি আগে ঘটবে এবং এই কাজটি ঘটলে পরে এই কাজটি ঘটবে, মানে শর্তটা আগে পূরণ হবে, শর্ত পূরণ হলে পরে আমি যাব, অর্থাৎ এই কাজটি পরে হবে। বাট যদি একই রকম গঠনের একটা ইন কেসের বাক্য দেখি তাহলে কি হবে? এই যে আই উইল রাইট ডাউন ইওর নেম, লক্ষ্য করি এটা যেমন ফিউচার ইনডিফিনিটে লেখা, এইটাও কিন্তু ফিউচার ইনডিফিনিটে লেখা। এরপরে ইন কেস দিয়ে যখন শূন্যস্থান দেওয়া হয়, তখনই কিন্তু কেউ কেউ এলোমেলো করে ফেলে। কিন্তু মনে রাখতে হবে এইখানে আমরা কোন কথাটা লিখব, এইখানে লিখব হচ্ছে একটা সম্ভাবনার কথা। এই সম্ভাবনার কারণেই আমি কিন্তু এই কাজটা করতেছি, সম্ভাবনা কিছু একটা আছে, সেই সম্ভাবনার কারণেই আমি তোমার নামটা আমার নোটবুকে লিখে রাখছি। আমি তোমার নামটা আমার নোটবুকে লিখে রাখবো, তাহলে কোন ঘটনা ঘটার সম্ভাবনা আছে? সম্ভাবনাটা হচ্ছে আমার ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ইন কেস আই ফরগেট, তাহলে ইন কেস আই ফরগেট, এটা ফরগেট করার সম্ভাবনা আছে, আর সেই জন্য এই কাজটা করা হচ্ছে। আশা করি ইন কেসের বিষয়টা বুঝতে কারো সমস্যা থাকবে না। এবার আমরা বিগত বোর্ড কোশ্চেন দেখতে চাই, ইন কেসের বোর্ড কোশ্চেন। যশোর বোর্ড 2024 এসেছে, ইউ আর মেকিং এ লং জার্নি, তুমি একটা দীর্ঘ জার্নি তৈরি করতে যাচ্ছ বা জার্নি করতে যাচ্ছ আসলে। কিপ ইউর ফোন টার্নড অন ইন কেস, তোমার ফোনটা কি রেখো? টার্ন অন, চালু রেখো। ইন কেস মানে কি ঘটার সম্ভাবনা আছে যে তুমি ফোনটা চালু রাখবা, কি ঘটার সম্ভাবনা আছে, যেহেতু তুমি দীর্ঘ একটা জার্নি করতে যাচ্ছ, তাহলে কি ঘটার সম্ভাবনা আছে যে ফোনটা অন রেখো। আশা করি বোঝাই যাচ্ছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। ইন কেস এনি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স, যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে ইন কেস এনি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্স, যদি কোনো ঘটনা ঘটে, কোনো দুর্ঘটনা ঘটে, এই যে এইটা ঘটার সম্ভাবনা যে আছে, যেহেতু তুমি একটা দীর্ঘ জার্নি করতে যাচ্ছ, কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, এই কারণে মোবাইল ফোনটা তুমি টার্ন অন রেখো। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখতে চাই। এই কোশ্চেনটা অবশ্য বরিশাল বোর্ড 2016-তে এসেছিল, কারণ ইন কেস থেকে প্রতি বছরই কোশ্চেন আসে না, অনেক বছর পর পর হঠাৎ একটা বোর্ডে কোশ্চেন চলে আসে। সো ইউ আর নাও সিক, তুমি এখন অসুস্থ। কল মি, আমাকে ফোন দিও। ইন কেস কি ঘটার সম্ভাবনা আছে যে তুমি আমাকে ফোন দিবা, কোন ঘটনা ঘটার সম্ভাবনা হলে তুমি ফোন দিবা, সম্ভাবনা মাথায় রাখতে হবে। তাহলে ইন কেস ইউ বিকাম মোর সিক, ইন কেস ইউ বিকাম মোর সিক, তুমি যদি আরো অসুস্থ হও, ইন কেস ইউ বিকাম মোর সিক,
তুমি যদি আরো অসুস্থ হও বা অসুস্থ হওয়ার সম্ভাবনা হয় তখন কল মি, আমাকে ফোন দিও। লক্ষ্য করো, তুমি আরো অসুস্থ হলে হয়তো বা এমন হতে পারে ফোন দিতেই পারবা না। তাই যখনই তুমি সম্ভাবনা দেখবা তখনই তুমি ফোন দিবা। এটাই এখানে বলা হয়েছে। তার মানে ইন কেসের পরেরটা হচ্ছে সম্ভাবনা, যেটা পরে ঘটার সম্ভাবনা আছে। দেন এরপরে চলে আসি, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আই উইল বি ইন এ মিটিং অ্যাট 10 AM। এটা কোনো বোর্ডে আসে না, এটা কলেজ প্রশ্ন, টেস্ট প্রশ্ন। সো আমরা চলে আসি আই উইল বি ইন এ মিটিং, আমি একটা মিটিং এ থাকবো, আমি একটা সভায় থাকবো অ্যাট 10 AM, 10টার সময়। তাহলে আমি একটা সভায় থাকবো কখন? সকাল 10টার সময়। বাট আই উইল লিভ মাই মোবাইল ফোন সুইচড অন, আমি আমার মোবাইল ফোনটা চালু অবস্থায় রাখবো। আই উইল লিভ মাই মোবাইল ফোন সুইচড অন, আমি আমার মোবাইল ফোনটা চালু অবস্থায় রাখবো, সুইচড অন অবস্থায় রাখবো। ইন কেস, ইন কেস তাহলে কি ঘটার সম্ভাবনা আছে? কোন ঘটনা ঘটার সম্ভাবনা আছে যে আমি আমার ফোনটা চালু রাখবো? কোন ঘটনা? উত্তর হচ্ছে কেউ একজন কল করতে পারে, কেউ একজন কল করতে পারে, যে কেউ একজন ফোন করতে পারে। তাই আমি এই সম্ভাবনার জন্যই আমার ফোনটা কি রাখবো? চালু রাখবো। তাহলে ইন কেস এনিওয়ান, ইন কেস এনিওয়ান কলস মি, এনিওয়ান কলস মি, যদি কেউ একজন আমাকে ফোন করে এই সম্ভাবনার জন্য আই উইল লিভ মাই মোবাইল ফোন, আমি আমার মোবাইল ফোনটাকে রেখে যাব সুইচড অন অবস্থায়, চালু অবস্থায়। আশা করি এই কোশ্চেনটা বুঝতে কোনো সমস্যা থাকবে না। এই সবগুলি ছিল আমাদের ইন কেস পর্যন্ত কন্ডিশনাল সেন্টেন্স আলোচনা। অর্থাৎ আমরা ইফ পড়েছি, ইফের বিভিন্ন স্ট্রাকচার দেখেছি, ইফের সাথে মিল রেখে আনলেসের রুলটাও শিখেছি এবং তারপরে ইন কেস পড়লাম। আশা করি কন্ডিশনাল সেন্টেন্সের উপর থেকে এসএসসি, এইচএসসি, দাখিল অথবা আলিম যেটাই বলি না কেন এবং পরবর্তীতে অ্যাডমিশন বা জব প্রিপারেশন, সকল ক্ষেত্রে কন্ডিশনাল সেন্টেন্সের বিস্তারিত বিষয়গুলো আসলে কারোর কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াবে না, বরং সবাইকে ব্যাপক পরিমাণে হেল্প করবে এই আশায় রাখি। এবং আমাদের পরবর্তী লেকচারে আমরা সেন্টেন্স কম্পিউটিং এর বাকি অংশগুলো শেষ করব। যারা এই ক্লাসটি দেখছেন অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনে চাপ দিতে হবে। তার কারণ সবার আগে এই ক্লাসটি দেখতে হলে অবশ্যই বেল বাটনে চাপ দিতে হবে, তাহলে আমাদের এই ভিডিও রিলিজ হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।